ওকে, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে টেক্সট দিয়ে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ টাইপ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। টাইপ টুলের বিষয়াদি সমস্ত কিছু ডিটেল আউট শিখবো। সাথে সাথে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কেমন করে ইমেজের বিভিন্ন রকমের কাজ করতে হয়। ইমেজ বলতে এটা কিন্তু ভেক্টর গ্রাফিক্সের সফটওয়্যার, রাস্টার কিন্তু না, তাই না? কিন্তু তারপরেও তো আমাদের যদি মনে করেন একটা ম্যাগাজিন ডিজাইন করি, ম্যাগাজিন ডিজাইনের মধ্যে তো ছবি বসাতে হবে, হ্যাঁ? তো এই ছবিগুলোকে আমরা কিভাবে নিয়ে আসবো, কিভাবে বসাবো, এই রিলেটেড কথাবার্তাগুলো আজকে আছে। আচ্ছা, তো ধরেন আমরা নতুন ডকুমেন্ট থেকে আজকে আমরা লেটার সাইজের একটা পেপার নিয়ে নিলাম। লেটার সাইজও নিতে পারেন, A4 সাইজও নিতে পারেন, ইজ টোটালি আপ টু ইউ, ঠিক আছে? সো লেটার সাইজের একটা পেপার নিয়ে আমি আর্টবোর্ড 4টা নিচ্ছি। 4টা নিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে দেখেন, প্রথমে যেটা টাইপ টুল দিয়ে আমরা যে জিনিসটা মূলত শিখবো সেটা হলো টাইপ হচ্ছে 2 রকম। একটু খাতায় নোট রাখবেন সবাই। টাইপ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হলো এরিয়া টাইপ। কয় রকম টাইপ আছে? 2 রকমের টাইপ আছে, একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হলো এরিয়া টাইপ। ওয়াসিফ, যেটা যেটা নতুন লাগবে ওটা ওটা টুকবেন, হ্যাঁ? আচ্ছা, পয়েন্ট টাইপ জিনিসটা কি দেখেন, আমি এখান থেকে টাইপ টুলটা নিচ্ছি, টি ফর টাইপ টুল। কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কি টি। টি প্রেস করলে টাইপ টুল চলে আসে। আপনি যদি ক্লিক করেন এখানে লেখা অটোমেটিক্যালি চলে আসবে। যাদের সফটওয়্যারটা একেবারে ব্যাকডেটেড না তাদের আসবে, ঠিক আছে? যারা 17, 18 এরকম ইউজ করেন তাদেরটা নাও আসতে পারে, কিন্তু যারা 19, 20, 21, 22 এই সফটওয়্যারগুলো ইউজ করেন তাদের সবারই কি আসবে, লরেন ইপসাম এরকম করে লেখাটা আসবে, মানে ডেমোটেক্স অটোমেটিক চলে আসে। এখন যদি মনে করেন এখানে আমি লিখতে শুরু করি, লাইক আজকে আমরা পড়বো হচ্ছে টাইপ টুল। ঠিক আছে? এমন করে যদি আমরা লিখতে স্টার্ট করি, দেখেন আমার কি হচ্ছে, লেখাটা কিন্তু হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, তাহলে এই টাইপের জাস্ট ক্লিক করে যদি আমার কার্সর চলে আসে, এই টাইপের টুলকে আমরা এই টাইপের টাইপকে আমরা কি টাইপ বলি? পয়েন্ট টাইপ, ঠিক আছে? জাস্ট ক্লিক করার সাথে সাথে কার্সরটা চলে আসছে, ঠিক আছে? এইটাকে বলা হয় পয়েন্ট টাইপ, ঠিক আছে? হ্যাঁ, পয়েন্ট টাইপ। আরেকটা কি টাইপ বললাম? এরিয়া টাইপ। এরিয়া টাইপের জন্য আপনাকে কি করতে হবে, টাইপ টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, এরকম করে একটা টেক্সট বক্স বানাইতে হবে। ছেড়ে দেন, ডেমো টেক্সট অটোমেটিক্যালি চলে আসবে। বুঝাতে পারছি? আবার দেখাচ্ছি, দেখেন। টাইপ টুল হলো জাস্ট ক্লিক করে লিখতে শুরু করলেই এটা হলো পয়েন্ট টাইপ। আর যদি আমরা এরকম করে ক্লিক করে ড্র্যাগ করি, লাইক দিস, এভাবে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমাদের এই যে চারকোনা বক্সটার মধ্যে যে টেক্সটগুলো চলে আসলো, এই টাইপের টাইপকে আমরা বলি এরিয়া টাইপ, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা আমরা কি দিয়ে লিখলাম? এটা হলো আমরা নর্মাল যে টাইপ টুল, এই টাইপ টুলটা দিয়েই লিখছি, ওকে? আচ্ছা, একটু খেয়াল করেন, ধরেন আপনি এখানে এরকম যখন এরিয়া টাইপ করে লিখবেন তখন টাইপ টুল দিয়ে যদি এরিয়া করেন সবসময় এরিয়াটা কি আসবে? চার কোণায় আসবে। সেটা রেক্টেঙ্গুলার হতে পারে, সেটা স্কোয়ার হতে পারে, কিন্তু সবসময় কি আসবে? চার কোণায় আসবে, ঠিক আছে? এখন মনে করেন আপনি চার কোণায় চাচ্ছেন না, আপনি অন্য কোনো একটা শেপে আপনি লেখা চাচ্ছেন, লাইক একটা সার্কেলের মধ্যে লেখা চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে সার্কেলটা বানাইতে হবে, ঠিক আছে? ধরেন ইলিপস টুল থেকে আমি কি করলাম, এরকম একটা সার্কেল বানাইলাম, লাইক দিস। বানানোর পরে আমি বলতেছি এইটার মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? এটার মধ্যে লেখা যদি থাকে তাহলে কিন্তু এই টাইপ টুলটা কাজ করবে না, পরেরটা দিয়ে কাজ করতে হবে, যেটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল, ঠিক আছে? এই এরিয়া টাইপ টুল কি করতে পারে, যে কোনো এরিয়ার মধ্যে টেক্সট বসাইতে পারে। তার আগে আপনাকে কি করতে হবে, এরিয়াটা কিন্তু বানাইতে হবে, ঠিক আছে? যে কোনো শেপ দিয়ে আপনি এরিয়াটাকে বানাবেন, বানানোর পরে
তারপরে এরিয়া টাইপ টুল নিয়ে আপনাকে যদি মাঝখানে ক্লিক করেন কাজ হবে না, ঠিক আছে? আপনাকে কোথায় ক্লিক করতে হবে? পাথের উপরে গিয়ে ক্লিক করতে হবে। দেখেন পাথের উপরে ক্লিক করছি, আমার সমস্ত লেখা চলে আসছে, সে একদম সার্কেলের মতো করেই চলে আসছে। বুঝতে পারছি? ইন্টারেস্টিং না? হ্যাঁ, তো আপনারা কি করতে পারবেন, যে কোনো শেপ আপনি পেন টুল দিয়ে যদি সেই শেপ বানান তাহলে সেটার ভেতরেও কিন্তু ফিলে কি করতে পারবেন, টেক্সট বসাইতে পারবেন। আচ্ছা, নেক্সট আসি। ধরেন এর পরের টুলটার নাম কি? এর পরের টুলটার নাম হচ্ছে টাইপ অন আ পাথ টুল। কি টুল? টাইপ অন আ পাথ টুল। একটু নামগুলোর সাথে অ্যালাইন হন, তাহলে বুঝতে পারবেন কোন টুল দিয়ে কি কাজ করে, ঠিক আছে? টাইপ টুল, প্রথমটার নাম কি ছিল? টাইপ টুল, তার মানে এটা দিয়ে নরমালি লিখি, ঠিক আছে? এরিয়া টাইপ টুল, তার মানে আমি যে কোনো এরিয়ার ভিতরে যদি লিখতে চাই তাহলে আমাকে এরিয়া টাইপ টুল হেল্প করবে, হ্যাঁ? তারপরে টুলটার নাম হচ্ছে টাইপ অন আ পাথ টুল, তার মানে কোন একটা পাথের উপরে ও কি করতে পারবে, লিখতে পারবে, তাই না? ধরেন আমি পেন টুল দিয়ে একটা এরকম পাথ তৈরি করলাম, এভাবে একটা পাথ ক্রিয়েট করলাম। এখন যদি আমি টাইপ অন আ পাথ টুলে গিয়ে এই পাথের উপরে এসে ক্লিক দেই, দেখেন এই পাথের উপরে লেখাটা বসে গেছে, রাইট? হ্যাঁ, এখন আপনারা কি বলবেন, এভাবে তো যে কেউই লিখতে পারবে, ঠিক আছে? সোজা পাথ। হ্যাঁ, এখন দেখেন যদি আপনার পাথটা এরকম না হয়ে এরকম সার্কেল হয়, হতে পারে না? হ্যাঁ, এরিয়া টাইপ টুল কি করছে, ভেতরে ফিল করে দিছে। আর টাইপ অন আ পাথ টুল দিয়ে যদি পাথের উপরে গিয়ে ক্লিক করেন, দেখেন ও সার্কেল ধরে লেখাটাকে ঘুরায় দিছে, ঠিক আছে? সার্কেলটাকে ধরে লেখাটাকে ঘুরায় দিছে। ইভেন আপনি এরকম না করে আপনি যদি ম্যানুয়াল কোনো পাথ ক্রিয়েট করেন, লাইক এমন 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 আঁকা বাঁকা পাথ যদি ক্রিয়েট করেন, তাহলে কি হবে, টাইপ অন আ পাথ টুলে গিয়ে যদি এই পাথের উপরে গিয়ে ক্লিক করেন, লেখা যেমন যেমন করে পাথ ঘুরাইছেন অমন অমন করেই ঘুরে যাবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা নরমাল এরিয়া টাইপ বুঝতে পারছি, এরিয়া টাইপ টুল দিয়ে কিভাবে কাজ করব সেটাও বুঝতে পারছি, টাইপ অন আ পাথ টুল দিয়ে কিভাবে কাজ করব সেটাও কিন্তু বুঝতে পারছি। এইবারে আরেকটা জিনিস টাইপ অন আ পাথ টুলের ভেতরে এক্সট্রা আছে, এটা একটু দেখাই। যখন আপনি টাইপ অন আ পাথ টুল দিয়ে কাজ শেষ করে ফেলবেন, ডান, কাজ শেষ, এরপরে এটাকে যদি সিলেকশন টুল দিয়ে ধরেন, কোন টুল? অন্য কোনো টুল দিয়ে খুঁজলে কিন্তু হবে না। সিলেকশন টুল দিয়ে যখন আপনি ধরবেন তখন দেখবেন যে এই টুলটা, একটু খেয়াল করেন, এই যে আমার পাথ, বুঝে যায়? এই পাথের উপরে লেখাটা আছে, এখানে একটা ডান্টি আছে, এখানে একটা ডান্টি আছে, এখানে একটা ডান্টি আছে, তিনটা ডান্টি দেখা যায়। হ্যাঁ, এই প্রথম যেটা সেটার নাম হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটার নাম কি? স্টার্টিং পয়েন্ট। কিসের স্টার্টিং পয়েন্ট? লেখাটা পাথের কোন জায়গা থেকে স্টার্ট হবে। আবার শুনে, লেখাটা পাথের কোন জায়গা থেকে স্টার্ট হবে। সবাই কি আমার কথা বুঝতেছেন? ওকে, যদি আমি লেখাটার পাথটাকে আমি এই স্টার্টিং পয়েন্টকে যদি এখানে রেখে দেই, তাহলে পাথের এই জায়গা থেকেই লেখাটা স্টার্ট হবে। বুঝতে পারছি? আবার যদি আমার মনে হয় না আমি এইখান থেকে, তাহলে আমার স্টার্টিং পয়েন্টকে কি করতে হবে, পিছাই দিতে হবে। হ্যাঁ, দেখেন আমি করে দেখাচ্ছি। সো আমি এটাকে কি করলাম, স্টার্টিং পয়েন্টকে যদি আগায় দেই, লেখাটা আগায় গেল। স্টার্টিং পয়েন্টকে যদি আমি পিছায় দেই, তাহলে আমার লেখাটা কি হয়ে গেল, পাথে আরো পিছনের দিকে চলে গেল, রাইট? আচ্ছা, তাহলে এটা হলো স্টার্টিং পয়েন্টের কাজ। এন্ডিং পয়েন্টের কাজ কি? এন্ডিং পয়েন্টের কাজ হচ্ছে লেখাটা যদি এন্ডিং পয়েন্ট যদি এইখানে নিয়ে এসে রেখে দেন, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে টেক্সটটা আছে এটা ডিলিট হবে না, কিন্তু ইনভিজিবল হয়ে যাবে। বুঝতে পারছি? সো এন্ডিং পয়েন্টকে যদি এখানে টান দিয়ে নিয়ে এসে রেখে দেন, এতটুকু থেকে এতটুকু লেখা ইনভিজিবল হয়ে যাবে, ডিলিট হবে না কিন্তু। সো দেখেন কিভাবে করে জিনিসটা। ধরেন আমি এটাকে নিয়ে এসে এই জায়গাটাতে রাখলাম, দেখেন পুরো এই লেখাটুকু থেকে কি হয়ে গেছে, ইনভিজিবল হয়ে গেছে। এবং এখানে যে আপনার টেক্সট আছে, এখানে যে এক্সট্রা লেখা আছে, এটা বুঝবেন কিভাবে, এই যে রেড কালারের সাইন দিয়ে দিয়েছে, প্লাস সাইন দিয়ে দিয়েছে,
যে এন্ডিং পয়েন্টটাকে আমরা আসলে লেখার পরে তো আর ওটাকে ইনভিজিবল করি না, ঠিক আছে? তাহলে লেখা মুছে দিলেই হয়ে গেল, প্রবলেম সলভ। হ্যাঁ, কিন্তু অনেক সময় পাত ছোট হওয়ার কারণে ধরেন যতটুকু লেখা ওকে পেস্টিং করছেন ওই অনুযায়ী ও লেখাটা মানে পাতটাও অত বড় পায় না, তখন ও কি করে ও লেখাটাকে হাইড করে ফেলে, ঠিক আছে? অটোমেটিক হাইড করে ফেলে। ও ক্লাস টাইমে দেখাই দিবে যে তোমার পাত ছোট, দ্যাটস ওয়াই আমি এটা আঁকাইতে পারি। হ্যাঁ, তখন আপনি কি করবেন? পাত বড় করবেন। পাত বড় করার পরেও অনেক সময় লেখাটা আসে না, ঠিক আছে? সো এন্ডিং পয়েন্টে তখন নড়াই ইনভিজিবল লেখাগুলোকে ভিজিবল বানাইতে হয়, ঠিক আছে? সো এটার মূল কাজটা শুধু উল্টা, আমরা ভিজিবল লেখাকে ইনভিজিবল করার কাজে না, বরঞ্চ ইনভিজিবল লেখাকে ভিজিবল করার কাজে এন্ডিং পয়েন্ট দিতে। বুঝতে পারছি কথাটা আমার? সবাই বুঝছেন? ওকে, তাহলে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট বুঝলাম, সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্টের কাজটা কি দেখেন। এই যে সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্ট, এ হচ্ছে নির্ধারণ করে লেখাটা পাথের উপরে থাকবে না নিচে থাকবে। এখন লেখাটা কিসের উপরে আছে? পাথের উপরে আছে না নিচে আছে? উপরে আছে। আপনি যদি এই এন্ডিং পয়েন্টটাকে ধরে উল্টা করে দেন, এই পাথের নিচে লেখা চলে আসবে, ঠিক আছে? লেখা উল্টে পাথের নিচে চলে আসছে। আপনাদের কাছে মনে হচ্ছে লেখা উল্টা করবো করে, হ্যাঁ, কিন্তু এটার প্রয়োজন একটু পরেই করবে, দেখতে পাবেন একটু পরে এটার প্রয়োজনটা পড়বে। কখন আমাদের এই জিনিসটা করতে হয় এটা একটু পরেই দেখাবো, আমি প্র্যাকটিক্যাল দেখাবো, কেমন? আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে ধরেন আমরা এটাকে কি করতে পারি, এটার এই পাশে দিয়ে দিই। এটাকে এই পাশে দিয়ে দিই। এই লেখাটাকে আপাতত এখানে রাখি, এইটাকেও সরাই। ওকে, এরপর দেখেন আমরা তো কি বলবো, আমরা কোন সাইড থেকে কোন সাইডে করি? বাম থেকে ডানে করি না ডান থেকে বামে করি? ডানে থেকে বাম থেকে ডানে করি। আমরা লিখি কোন দিক থেকে? ডান থেকে বামে লিখি। হ্যাঁ, আমাদের লেখা কিরকম? হরিজন্টাল। হ্যাঁ, কিন্তু চাইনিজরা লেখে কিরকম? ভার্টিক্যাল, ঠিক আছে? ওরা উপর নিচে লেখে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভার্টিক্যাল, ওরা কিন্তু উপরে নিচে লেখে। ওদের বইগুলো দেখেন, ওদের লাইন এরকম না, ওদের লাইন এরকম এরকম, ঠিক আছে? সো ওরা ভার্টিক্যালি লেখে। আপনি যদি কোনো কারণে আপনার ডিজাইনে ভার্টিক্যাল লেখার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এটা ভার্টিক্যাল করতে পারবেন। এই যে টাইপ টুল, এই টাইপ টুল হলো হরিজন্টাল, ওকে? ভার্টিক্যাল টাইপ টুল আর টাইপ টুলের মধ্যে কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যালি লিখবে। বুঝাতে পারছি সবাইকে? এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল তো দেখলাম কি এটা, হ্যাঁ? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ওই এরিয়ার মধ্যে লেখাটা কিভাবে হবে? ভার্টিক্যালি হবে। দেখেন, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে এটার উপরে ক্লিক করলাম, এই দেখেন লেখা ভার্টিক্যালি আসছে, ঠিক আছে? যদিও এটা রিডেবল না, ঠিক আছে? এটা কিন্তু রিডেবল না, এটা পড়তে পারবেন না আপনি। আপনারা যদি এভাবে লিখে দেন মাথা আওলাই যাবে কি দিছে, ঠিক আছে? খুব বেশি হইলে আমরা এইটা ইউজ করতে পারি, তাও কি হিসাবে, নট কি বলা যেতে পারে, একেবারে মেইন এলিমেন্ট হিসাবে না, একটু ফোকাস করানোর জন্য বা একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করানোর জন্য আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা একটু ইউজ করতে পারি। কিন্তু ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ইউজ হয় না। আপনি যেটা করতে পারেন, এটা একটু আমি দেখাচ্ছি একটু পরে, এটা আপাতত এই পাশে রেখে দিই, দেখাবো না একটু পরে কি কাজে ইউজ করতে পারি আমরা, হ্যাঁ? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপোনা পাথ টুল। সেম, এটা আর আমি করে দেখাইলাম না, আপনাকে ভার্টিক্যালি পাথ ক্রিয়েট করতে হবে, এই লেখাটা ভার্টিক্যালি আসবে। এটাও খুব বেশিটা ইউজফুল না। আচ্ছা, এইখানে হ্যাঁ ওইটা হয়ে আছে, কিন্তু ওটা করতে গেলে আপনার একদম ক্লিয়ার সেটিংস ইউজ করতে হবে, ঠিক আছে? আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম, সেটা হলো যে
এই যে টাইপ টুল থেকে শুরু করে ভার্টিক্যাল, টাইপ অন পাথ টুল, এই 6টা উপরের 6টা টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই লিখতে পারে, এদের লেখার ক্যাপাসিটি আছে। কিন্তু লাস্ট যে টুলটা টাচ টাইপ টুল, এই টাচ টাইপ টুল লিখতে পারে না, ঠিক আছে, এর লেখার ক্যাপাসিটি নাই। তাহলে ও কি করতে পারে, ও যে কোনো লেটারকে মডিফাই করতে পারে। সি ধরেন আমি এলটাকে ধরবো, শুধু এলটাকে ধরবো, ঠিক আছে, আপনি এলটাকে এভাবেও ধরতে পারেন, টেক্সট ফরম্যাট বাড়াইতে পারেন, কিন্তু টাচ টাইপ টুল এটা দিয়েও ধরতে পারেন। একে যদি ক্লিক করেন দেখেন ও শুধু এল ধরে নিছে, ঠিক আছে, যার উপরে ক্লিক করবেন ও ওই লেটারটাকে সিলেক্ট করে নেবে। আপনি যদি এইখানে মনে করেন আমি ওটাকে একটু বড় করতে চাচ্ছি, এরকম না, ওটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, এই দেখেন আপনি ওটাকে ইন্ডিভিজুয়ালি বড় করতে পারেন, ঠিক আছে, কিন্তু টাচ টাইপ টুল অ্যাকচুয়ালি লিখতে পারে না, ঠিক আছে, টাচ টাইপ টুলের লেখার ক্যাপাসিটি নাই। ও লেখাকে বিভিন্নভাবে এডিট করতে পারে, তাও যে খুব বেশি ভালোভাবে এডিট করতে পারে তাও না, ওই যে লেখাটাকে একটু বড় করা, ছোট করা, একটু রোটেট করা, এতটুকুই ওর কাজ, ঠিক আছে, খুব বেশি এটা ইফেক্টিভ বা খুব বেশি এটা কাজের নয়, তবে বুদ্ধি করে যদি মাঝে মাঝে কাজে লাগানো যায় তাহলে লাগতেও পারে, ঠিক আছে, জানা থাকলো। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের টাইপের টুলগুলো, ঠিক আছে, যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবারে আসেন, এইখানে আমি একটা লেখা লিখছিলাম টাইপ টুল, এটা একটু নিয়ে যাই পাশে। এই দেখেন লেখাটা অনেক ছোট, তাই না? ভালো আছেন? ওকে, লেখাটা অনেক ছোট, আমি যদি এরকম জুম অবস্থায় রাখি, জুম আউট অবস্থায় রাখি, আপনি পিছন থেকে পিছনে কিছুই করতে পারবেন, ঠিক আছে, সো ছোট হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা হলো লেখাটাকে কেমন করে বড় ছোট করা যায়, কেমন করে লেখার ফন্টটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই যে দেখেন আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাসেও আপনাদেরকে আমি বলছিলাম, কিন্তু মনে আছে কিনা কে জানে, বলছিলাম যে ABCD, এই যে লেটার বা অ্যালফাবেট, এগুলোকে আমরা আরেকটা নামে বলি ডিজাইনের ভাষায়, কি নামটা ছিল? মানুষের ক্যারেক্টার ভালো না হলে মানুষ পছন্দ করে? এই অ্যালফাবেট আর এই লেটারগুলোকে ডিজাইনের ভাষায় আরেকটা ওয়ার্ড দিয়ে পরিচিত আছে, আজকে বলছিলাম ক্যারেক্টার, ঠিক আছে, যে হিংসা দিছি সেজন্য যে মানুষের ক্যারেক্টার ভালো না হয়, ঠিক আছে। এখন দেখেন এই যে MUSP, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনের ভাষায় এক একটা কি ক্যারেক্টার। সেজন্য আপনি যদি ফন্টে এই ক্যারেক্টারগুলো সুন্দর হয়, এটা একটা ফন্ট, ঠিক আছে, পুরোটা মিলে একটা ফন্ট, এই ফন্টের নামটা কি? ফন্টের নাম হচ্ছে যে মাইরিয়া থ্রো করে লেখা আছে, একটু পরে আমরা আরো ডিটেইল আউট দেখতে পাবো। এইটার যদি প্রত্যেকটা লেটারিং বা প্রত্যেকটা ক্যারেক্টার যদি সুন্দর হয় তাহলে আপনার লেখা এমনিতেই কি হবে? সুন্দর হবে, ঠিক আছে। সো এই ক্যারেক্টার নিয়ে যে কাজ করে বা যে ক্যারেক্টারকে মডিফাই করতে পারে তাদেরকে বলা হয়, তাকে বলা হয় হলো ক্যারেক্টার প্যালেট। লিখে নেবার খাতার মধ্যে ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার কি? ক্যারেক্টার প্যালেট কই পাবো তাহলে? উপরে কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে চলে যাবেন টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, কিবোর্ড শর্টকাটটা লিখেন, খুবই ইম্পর্টেন্ট, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। এই মোবাইল বন্ধ। ক্যারেক্টার প্যালেট, ক্যারেক্টার নিয়ে কাজ করে বা ক্যারেক্টারকে মডিফাই করতে পারে তাকে বলা হয় ক্যারেক্টার প্যালেট, যেটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল টি। পাবো কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। দেখেন অনেকের এটা ছোট হয়ে আসে, এরকম হয়ে আসে, ঠিক আছে,
যদি কোনো কারণে পুরা ক্যারেক্টার প্যালেটকে দেখতে না পান, কোথায় যাবেন আপনারা? বার্গার মেনুতে গিয়ে এখান থেকে গিয়ে শো অপশনস করাই দিবেন। ওকে, ক্লিয়ার সবাই? এতটুকু সবাই বুঝছেন? ওকে, ধরেন আমি এই ক্যারেক্টারকে এখন ধরলাম। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোন ফন্ট দিয়ে লেখাটা হবে, ঠিক আছে? এখন আমি আছি মাইরিয়াদ প্রোতে। আপনি যদি এখান থেকে আপনার কম্পিউটারে যখনই নতুন কোনো ফন্ট ইনস্টল দিবেন, ক্যারেক্টার প্যালেট কিন্তু সেটা শো করাবে, ঠিক আছে? সো আমি এখান থেকে কি করতে পারি, ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি এখান থেকে, হ্যাঁ হ্যাঁ প্রপার্টিজও থাকে, ঠিক আছে? ওকে, ওইটা প্রপার্টিজ হিসাবে থাকে, নট ক্যারেক্টার প্যালেট হিসাবে। ওকে, আপনার এখানেও পাবেন, এই যে অপশন বারেও কিন্তু এই দেখেন ক্যারেক্টার দেখাচ্ছে, শো করাচ্ছে। আচ্ছা, ধরেন আমি এই ক্যারেক্টারটাকে কি দিলাম, ফন্ট দিলাম হচ্ছে পপিন্স। খেয়াল করেন এরপরে আছে ফন্টের স্টাইল। ফন্টের কি কি, পপিন্সের 18টা স্টাইল আছে, ঠিক আছে? এবং এইটা কিন্তু ফন্ট অনুযায়ী চেঞ্জ হয়। কোনো কোনো ফন্টের একটা স্টাইল রেগুলার, ঠিক আছে? কোনো কোনো ফন্টের দুটা স্টাইল, রেগুলার এন্ড ইতালিক, ঠিক আছে? আবার কোনো কোনোটার অনেকগুলো থাকে। এরকম এগুলো হচ্ছে যখন আমরা কাজ করব, কাজ করতে করতে ফন্টগুলো সম্পর্কে আমাদের পরিচিতি এমনি হয়ে যাবে, একদিন এগুলো মুখস্থ করার বিষয় না, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখান থেকে মনে করেন আমি এখানে কি দিতে চাচ্ছি, ক্যারেক্টারকে বললাম যে তুমি হও সেমি বোল্ড। এখন ও কিন্তু অনেক ছোট, রাইট? দেখতে কষ্ট না? দেখতে কষ্ট। আমি যদি ওর ফন্ট সাইজ বাড়াইতে চাই, তাহলে এই যে জায়গাটা হচ্ছে ফন্ট সাইজ, সেট দ্য ফন্ট সাইজ। এখান থেকে যদি ফন্ট সাইজ আপ করান, তাহলে দেখেন আমার এখানে কি হচ্ছে, ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে। 32 পিটি দিছি, ওকে? আর ফন্ট সাইজের এই ইউনিটটার নাম হচ্ছে পিটি। পিটি মানে জোরে বলেন, পয়েন্টস। ইয়েস। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে কার্নিং ভ্যালু। খাতায় নোট করেন, কার্নিং ভ্যালু। কার্নিং ভ্যালু, KER, এই যে ম্যাডাম ইয়ার নিচেই, যে ফন্ট সাইজের নিচেই যেটা, সেটা কার্নিং। ফন্ট সাইজের নিচেরটাই কার্নিং। কার্নিং ভ্যালুতে গিয়ে লিখবেন গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স, গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স। গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স মানে কি, ধরেন কে একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, আমি এই দুটার মাঝখানে গ্যাপ বাড়াইতে চাই অথবা কমাইতে চাই। সবগুলো লেটারের সাথে সবগুলো লেটারের না, কিন্তু শুধু কে আর ই এর মাঝখানের গ্যাপটা আমি বাড়াইতে চাই অথবা কমাইতে চাই। দেখেন বাড়ানোর জন্য তো আপনার স্পেস বারও আছে, স্পেস মারলে তো বাড়ে, ঠিক আছে না? কিন্তু ব্যাক স্পেস দিলে কি হবে, ওই যে স্পেসটা বাড়ছিল ওটাই সে কমাই দিবে। কিন্তু আমি যদি কমাইতে চাই পারবো? যদি কমাইতে চাই তাহলে তো সেটা তো আমরা জানি না, পারবো এখন? এখন পারবো না, ঠিক আছে? এখন দেখেন আবার আরো একটা কথা, স্পেস বার দিয়ে যদি আমি স্পেস বাড়াইও, কতটুকু স্পেস দুটো লেটারের মধ্যে হয়েছে বলতে পারবেন? পারবেন না, ঠিক আছে? সো এইটার জন্য আমরা কার্নিং ভ্যালুটা ইউজ করি। কার্নিং এ যদি আপনি পজিটিভ দেন, পজিটিভ যদি কোনো ভ্যালু বসান, লাইক 100 বসাইলাম, তাহলে দেখেন এই যে কে থেকে ই একটু সরে গেছে না, এটা 100 সরে গেছে, ঠিক আছে? আমি আরেকটু বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একেবারে 500 সরাই দিই, ঠিক আছে? এখন আমি স্পেসিফিক বলতে পারবো কে থেকে ই এর দূরত্ব 500 পিটি হয়ে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আবার এটাকে মাইনাস ভ্যালু দেন,
লাইক 500 এখানে মাইনাস ভ্যালু দিলে একেবারে কেরও আগে চলে আসবে মনে হয়। এই মাইনাস ভ্যালু দিলে ওটা ই ঢুকে গেছে কের ভেতরে, ঠিক আছে। সো কার্নিং দিয়ে আমরা কি করতে পারি, দুইটা লেটারের মাঝখানে গ্যাপ বাড়াইতে কিংবা কমাইতে পারি। ওকে, এখন আপনাদের কোয়েশ্চেন হলো বাই ডিফল্ট কিন্তু এটা 0, ডিফল্ট কি 0, ঠিক আছে। যদি আপনি কোনোটাতে কার্নিং কিছু ইউজ করতে না চান তাহলে কি দিয়ে দিবেন 0। ওকে, এই যে জিনিসটা এটা যেমন ডিজাইনের ক্ষেত্রে মাঝে মাঝে ইউজ হয়, ফন্ট যখন নতুন তৈরি হয়। গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল কেউ আছেন এখানে 5 বছরের অনার্স কোর্স? দুজন করছেন না ফন্ট? হ্যাঁ, ফন্ট তৈরি করছেন না? কিভাবে করছেন? স্কেচ করা লাগে নাই? তারপর সরি জোরে পেন টুল দিয়ে কাজ করছেন, তারপর তারপর আর কিছু? আচ্ছা, তো এইগুলো হচ্ছে ফন্ট তৈরির কাজেও তখন হেল্পফুল হয়। হ্যাঁ, যে এটা থেকে এটার কতটুকু ক্যারেক্টার মধ্যে কতটুকু কার্নিং রাখবো এগুলোর মেজারমেন্টের হিসাব আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা আছে এই পাশে না, এটা হলো এই পাশে, খেয়াল করেন দেখতে পাচ্ছেন? এটার নাম হচ্ছে ট্র্যাকিং ভ্যালু। একটু লিখেন খাতার মধ্যে, ট্র্যাকিং। ট্র্যাকিং ভ্যালু লিখেন গ্যাপ অ্যামং ক্যারেক্টারস। বিটুইন আর অ্যামং এর মধ্যে পার্থক্য বুঝেন? বিটুইন মানে দুইটার মধ্যে, আর অ্যামং হচ্ছে অনেকগুলোর মধ্যে, ঠিক আছে। তাহলে গ্যাপ অ্যামং ক্যারেক্টারস লিখছি। দেখেন আমি এখন কি করব, প্রত্যেকটা ক্যারেক্টারকে এভাবে সিলেক্ট করে ধরলাম। ওকে, ধরার পরে এইবারে আমি ট্র্যাকিং দিচ্ছি, ধরেন 100 অথবা 200 দিয়ে দিই, 200। ওকে, এন্টার মারলাম। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে কি হয়ে গেছে, সরে গেছে, তাই না? পজিটিভ গ্যাপ বাড়াবে, নেগেটিভ গ্যাপ কমাবে, ঠিক আছে। সো ট্র্যাকিং হচ্ছে পুরো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। আমি যদি এখানে মাইনাস ভ্যালু দিই তাহলে দেখেন একটা লেটার আরেকটা লেটারের গায়ের উপর উঠে আসবে, ঠিক আছে। এটা হলো ট্র্যাকিং ভ্যালুর কারণে। ট্র্যাকিং ভ্যালু আমরা একটু একটু ইউজ করি, কখন ইউজ করি, যখন আমরা মনে করেন কোন একটা ওয়েবসাইট লিখতেছি। সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইটের ঠিকানা লিখতেছি, এরকম www.website.com। দেখবেন এরকম করে ওয়েবসাইট প্রচুর লেখা থাকে, একটু ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া, তাই না? হ্যাঁ, আজকে বাসায় যেতে যেতে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাবেন যে কোথায় কোথায় ট্র্যাকিং আছে, কোথায় কোথায় নাই, ঠিক আছে। একটু চোখ কান মুখ খোলা রাখলে দেখতে পাবেন, ঠিক আছে। সো এটা হলো আমাদের কি ভ্যালু, ট্র্যাকিং ভ্যালু। আচ্ছা, ওকেও ট্র্যাকিং করে গেছে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের দুই রকমের স্কেল আছে। একটা স্কেলকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, আর একটা স্কেলকে বলা হচ্ছে হরিজন্টাল স্কেল। দেখেন ভার্টিক্যাল মানে লম্বা, তার মানে ফন্টটাকেও কোন দিকে বাড়াবে, লম্বায় বাড়াবে। হরিজন্টাল মানে চ্যাপ্টা, তার মানে ও সাইডে সুইচ করবে, সাইডে টান দিবে বা কমাবে, ঠিক আছে। এবং আরো একটা জিনিস দেখেন, স্কেল যদি বলি তাহলে সবসময় এটার ডিফল্ট হলো 100%, ঠিক আছে। ডিফল্ট কি 100%। এগুলো কত ছিল, এগুলোর ডিফল্ট কি ছিল, কার্নিং ট্র্যাকিং এর ডিফল্ট ছিল হচ্ছে 0, ঠিক আছে। আর এই স্কেলগুলোর ডিফল্ট হচ্ছে 100%। ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম, ধরেন এই লেখাটা লিখলাম হচ্ছে আমার নিজের নামে লিখতেছি, দেখেন, আরে ঠিক আছে, ফাতিহা লিখছি ধরেন। এইটাকে যদি আমি এখন হরিজন্টালি প্লাস ভ্যালু দেই, দেখেন লেখাটা আমার লম্বা হইতে স্টার্ট করছে। ওকে, যদি আবার এই 100 নিচে করে দেন, লাইক 50% করে দিলাম, দেখেন চ্যাপ্টা হয়ে গেছে, মানে খাটো হয়ে গেছে। আচ্ছা, তার মানে একে আমি 100% রাখতেছি, এটা হলো ডিফল্ট ভাবে থাকবে। আবার যদি হরিজন্টাল স্কেল বাড়াই
তাহলে ও এইদিকে সাইডে স্ট্রেস হইতে থাকবে। সি যদি মাইনাস ভ্যালু দেই তাহলে কি হবে? তাহলে এরকম চ্যাপ্টার হয়ে আসবে। সি বুঝাতে পারছি জিনিসটা? সো এগুলো কখন ইউজ হয়? এগুলো খুব ক্ষেত্র বিশেষে ইউজ হয়, এগুলো কিন্তু খুব বেশি ইউজ হয় ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, স্কেল করলে কিন্তু বাই ডিফল্ট যে স্কেলিংটা করা থাকে এটা প্রপোর্শন মেনটেন করেই করা থাকে। অনেক সময় স্কেল করলে জিনিসটা দেখতে বাজে হয়ে যায়, কিন্তু অনেক সময় আবার আমাদেরকে কি করতে হয়, লেখা একটু অ্যাডজাস্ট কম হচ্ছে, অল্প একটু অ্যাডজাস্ট কম হচ্ছে, খুব সামান্য, তখন এগুলো নড়াচড়ায় লেখাটাকে অ্যাডজাস্ট করাইতে হয়। বুঝতে পারছি? সো প্রত্যেকটা টুল জেনে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। এরপরে দেখেন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন কোনটা? যে পাথের উপরে ও লিখে বসে আছে, ঠিক আছে, এটা হলো ওর বেসলাইন। ক্যারেক্টারের বেসলাইন হচ্ছে ও যে পাথের উপরে বসে আছে। ধরেন আমি এই এটার বেসলাইনটাকে একটু নিচে নামাই দিতে চাই, তখন এই বেসলাইন থেকে 0 পিটি থেকে আমি মাইনাসের দিকে যাবো। দেখেন এর বেসলাইন নিচে চলে আসছে, ঠিক আছে। তারপরে মনে করেন এইচ এর বেসলাইনটাকে আমি একটু উপরের দিকে দিতে চাই, উপরে প্লাসে ক্লিক করবেন, এই দেখেন এর বেসলাইন উপরে চলে যাচ্ছে। বুঝতে পারছি? এরকম করেও ডিজাইন করা হয়। এগুলো ডিজাইন নর্মাল না, এগুলো হচ্ছে যখন কোনো একটা ম্যাগাজিন করতেছেন, কোনো কিছুর মধ্যে একটু ফাঙ্কিনেস নিয়ে আসতে চাচ্ছেন, হ্যাঁ, এরকম ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ডিজাইনগুলো ইউজ হয়। আচ্ছা, এরপর হলো ক্যারেক্টার রোটেশন। আমরা ক্যারেক্টার যদি উপরের দিকে রোটেট করাই, মানে প্লাসের দিকে রোটেট করাই, ও বাম কাট হয়ে যাবে। আবার যদি মাইনাসের দিকে রোটেট করাই তাহলেও আবার ডান কাট হয়ে যাবে। বুঝতে পারছি? ক্যারেক্টারটা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। এখন এমনও হইতে পারে যে আপনি কি করলেন, পুরাটাই ঠিক আছে, শুধুমাত্র এফটাকে আমি ধরেন আমি এফটাকে 90 ডিগ্রিতে রোটেট করে দিলাম, ঠিক আছে। আলাদাভাবে অ্যাটেনশন পাবে তখন, এটা এরকম ঘুরে গেছে কেন। সো এরকম করেও জিনিস ডিজাইন করা হয়। আচ্ছা, এরপরে দেখেন আর কি আছে। ও ডিলিট করাটা ঠিক হলো না। ফাতিহা শব্দটা কিভাবে লিখছি? প্রথমটা বড় হাতের লেটার, পরেরগুলো ছোট হাতের করে লিখছি, রাইট। আমি যদি চাই প্রত্যেকটাকে এখন ক্যাপিটাল লেটার করব, এটা হলো অল ক্যাপস করার জায়গা, ক্লিক করবেন, সব বড় হাতের লেটার হয়ে যাবে। আবার বন্ধ করে দিবেন, তো আবার যেরকম বাই ডিফল্ট যেভাবে লিখছিলেন অমনই হয়ে যাবে। পিছনের জন্য এটা বুঝতে পারতেছি? সানজিল বুঝতেছি? আচ্ছা, এরপরে দেখেন স্মল ক্যাপস। স্মল ক্যাপস একটু আপনাকে বুঝতে হবে, স্মল ক্যাপস কিন্তু স্মল লেটার না, ঠিক আছে। স্মল কেস না, ছোট হাতের অক্ষর না। দেখেন আমার ছোট হাতের এ যতটুকু সাইজ হয়ে আছে, ওই সাইজে আমার ক্যাপিটাল লেটার আসবে, ঠিক আছে। শুধুমাত্র এফটা চেঞ্জ হবে না কোনো, খেয়াল করেন, এই দেখেন এর সাইজটা খালি ছোট, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু সবাই ক্যাপিটাল লেটার, এটাকে বলা হয় স্মল ক্যাপস। ওকে, এরপরে আসেন, ছোটবেলায় অঙ্ক করছেন, বই খাতা যেগুলো ছিল ওগুলো কিন্তু এগুলো দিয়েই বানানো। বুঝিনি? এই যে স্মল ক্যাপস অন করে দিলে সবগুলোই লেটারই ক্যাপিটাল থাকবে, কিন্তু প্রথমটা বাদ দিয়ে পরেরগুলোর সাইজ হবে হচ্ছে ছোট হাতের লেখার সমান, মানে ওরকম লম্বা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এটা আমি সূত্র দিয়েই বুঝাই অলওয়েজ, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি?
যাক সূত্র মনে আছে, আপুর মনে আছে। আপনারা ছোট ছোট বাচ্চাগুলো কোনো কিছু বললেন না, এটা কোনো কথা? আচ্ছা, ধরেন a প্লাস বি হোল স্কোয়ার লিখবো, লিখছি এটা, হ্যাঁ স্কোয়ার হলো, হ্যাঁ স্কোয়ার বানানোর জন্য এই দুটাকে সিলেক্ট করে ধরে এই যে এইখান থেকে সুপারস্ক্রিপ্ট দিতে হবে, তাহলে দেখেন এটা স্কোয়ার হয়ে গেছে। ঠিক? আচ্ছা, ধরেন এখন আপনি লগের অঙ্ক করবেন, ঠিক আছে? লগের অঙ্কতে কি লেখা থাকে? এল ও জি এ এ এ এ থাকলে কি হয়, 0 না 1? এরকম একটা সূত্র আছে না, একটা এ নিচে একটা এ উপরে, বেজে এ পাওয়ার এ, হ্যাঁ এটা সূত্রটা কি ছিল, 1? আচ্ছা ঠিক আছে, এটা বাদই দিই। দেখেন পানির রাসায়নিক সংকেত কি, H2O, ঠিক আছে? H2O এরকম থাকে, 2 থাকবে নিচে, এটা হলো সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? যদি কখনো এরকম টাইপের ইকুয়েশন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এইগুলোর হেল্প নেবেন, কেমন? আচ্ছা, অনেক সময় আন্ডারলাইন করার প্রয়োজন পড়ে, এই যে পরেরটা হলো আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইন করে দিবেন, আপনার কি হয়ে গেল, এটা আন্ডারলাইন হয়ে গেল। অনেক সময় আমাদেরকে কেটে দেওয়ারও প্রয়োজন পড়ে, ম্যাথসের টার্মের ফর্মুলাতে কেটে দেওয়ার, এটা হলো তখন স্ট্রাইক থ্রু দিলে কেটে যায়, ঠিক আছে? এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টেও ছিল, মনে আছে? পাওয়ার পয়েন্টেও কিন্তু দেখাইছি, এবং যখন দেখাইছি তখন এটাও বলেও দিছিলাম যেটা কিন্তু আবার ঘুরে আসবে। আপনাদের ক্লাসে বলি নাই? হ্যাঁ, পাওয়ার পয়েন্টের ক্লাস হয়েছে, বলি নাই? স্পেশালি বলি নাই যেটা আবার ফেরত আসবে, বলি নাই? আচ্ছা ওকে, এগুলো তো দেখছেন, স্ট্রাইক থ্রু ছিল তো ওখানে। আচ্ছা ওকে, খেয়াল করেন এখন এই হলো আমাদের ক্যারেক্টার প্যালেট। এই ক্যারেক্টার প্যালেট খুবই কাজের, যখন আমরা কাজ করব তখন আমরা এটা পাশে খুলে নিয়ে টেক্সটের কাজগুলো করব, ফন্ট ছোট করা, বড় করা, স্টাইল চেঞ্জ করা, এগুলো এই বিশেষ করে যে উপরের এই অংশটুকু অনেক কাজে দেয়, ঠিক আছে? আর নিচের এই অংশটুকু খুবই কাজে দেয়, মাঝখানে স্কেল, বেজলাইন, শিফট, রোটেশন এগুলো খুব বেশিটা কাজে লাগে না। আচ্ছা এইবারে আসেন, এইখানে আমি এক পাশে জাস্ট ফন্ট সাইজের পাশে একটা ভ্যালু যেটার নাম হচ্ছে লিডিং ভ্যালু, এই লিডিং ভ্যালুটাকে ছেড়ে গেছিলাম। এই লিডিং ভ্যালুটা আমরা এখন একটু বুঝবো। হোয়াট ইজ লিডিং ভ্যালু? খাতায় নোট করেন, লিডিং ভ্যালু, LEADING, লিডিং। ওকে, লিখেন gap between two character, no sorry, gap between two lines, gap between two lines, লেখা শেষ? ওকে, লিখেন স্ট্যান্ডার্ড লিডিং ফন্ট সাইজের 1.5 গুণ, স্ট্যান্ডার্ড লিডিং ফন্ট সাইজের 1.5 গুণ, স্ট্যান্ডার্ড লিডিং ফন্ট সাইজের 1.5 গুণ, ইয়েস 1.5, ঠিক আছে? 1.5 গুণ মানে হচ্ছে 1.5। খেয়াল করেন একটু, 1.5 গুণ 1.5, হ্যাঁ? এখানে একটা প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি, রাইট? প্যারাগ্রাফ আছে না? অবশ্যই এটা প্যারাগ্রাফে কাজ করবে, এটা দুইটা লাইন, এখানে তো দুটো লাইন আলাদা আলাদা টেক্সট বক্স, এগুলো ঠিক আছে? সো এটা দেওয়ার জন্য প্যারাগ্রাফ নিতে হবে, লাইক একটা টেক্সট বক্সের আন্ডারে অনেকগুলো লেখা থাকতে হবে। দেখেন এইখানে ফন্ট সাইজটা কত ইউজ করা হয়েছে, 12, ঠিক আছে? এই যে লিডিং যেটা, সেটা হচ্ছে এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই দুই লাইনের মাঝখানের যে গ্যাপটা,
এই যে গ্যাপিংটা, স্পেসিংটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিডিং। এটার স্ট্যান্ডার্ড একটা দেয়া আছে। স্ট্যান্ডার্ড মানে এটার মানে এটা না যে আপনি একটু বাড়াইতে কমাইতে পারবেন না। স্ট্যান্ডার্ড মানে একটা আদর্শ মাপ ধরে দেওয়া আছে যে এটা দিলে আপনার সবচেয়ে ভালো, ঠিক আছে? যদি দেখেন আদর্শটা ধরে দেওয়ার পরে আপনার কোনো ইস্যুস হয় নাই, কোনো প্রবলেম হয় নাই, তাহলে গো ফর দিস, স্ট্যান্ডার্ডে যাবেন, ঠিক আছে? যদি দেখেন স্ট্যান্ডার্ডটা দিতে গিয়ে একটা লাইন পুরোটাও যায় নাই, অর্ধেকটা আরেকটা পৃষ্ঠায় চলে গেছে, মানে কেটে গেছে লাইনটা, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, একটু লিডিং কমাই দিতে পারবেন, ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে অ্যাডজাস্ট করা যাবে। দেড়গুণ বলছি মানে এইটাই করতে হবে, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা আমি? ওকে, দেখেন তাহলে আমার এখানে স্ট্যান্ডার্ড লিডিং কত দেয়া, ফন্ট সাইজ কত দেওয়া আছে, 12। আমি লিডিং ভ্যালুতে গিয়ে 12 গুণ এখানেই করবেন, ঠিক আছে? 12 ইন্টু হলো এখানে কিবোর্ডে স্টার, 1.5, এন্টার মারবেন, কত আসছে, 18 পিটি। 12 পিটি যদি ফন্ট সাইজ হয় তাহলে 18 পিটি হচ্ছে ওর স্ট্যান্ডার্ড লিডিং। এবং খেয়াল করেন আমাদের এইটা সিলেক্টেড, টেক্সট সিলেক্টেড করে করছি, আমার এটা স্ট্যান্ডার্ড লিডিংয়ে চলে আসছে। এখন এই জিনিসটা পড়তে যতখানি আরাম, লেখাটা যদি অনেক চেপা চাপা থাকে তাহলে কিন্তু আমাদের পড়তে আরাম লাগে না, আবার বেশি ফাঁকা ফাঁকা থাকলেও আমাদের পড়তে আরাম লাগে না, ঠিক আছে? সো লিডিং ভ্যালু বুঝতে পারছি সবাই? ওকে, ক্যারেক্টার প্যালেট শেষ। এইবারে আসেন প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। এই যে এটা কি, এটা প্যারাগ্রাফ না? অনেকগুলো প্যারাগ্রাফ আছে এখানে, একটা না। এর একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি, এখানে একটা ফুল স্টপ আছে, অনেক কটা প্যারাগ্রাফ নিয়ে এটা একটা প্যারাগ্রাফের মতো লেখা আছে। দেখেন উইন্ডো থেকে টাইপ থেকে প্যারাগ্রাফ, অল্টার কন্ট্রোল টি, এটা একটু খাতায় নোট করেন, কন্ট্রোল অল্টার টি, কন্ট্রোল অল্টার টি। উইন্ডো থেকে টাইপ থেকে প্যারাগ্রাফ, কন্ট্রোল অল্টার টি, লিখেছিস? ডান? ওকে, দেখেন এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, এই যে আমি লেখাটা লিখছি, এই লেখাটার অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট, ঠিক আছে? একটু খেয়াল করেন কোন অ্যালাইন, এই যে টেক্সট বক্সটার সাথে, এটা তো টেক্সট বক্স নাকি, এই টেক্সট বক্সটার সাথে দেখেন প্রত্যেকটা লেখা লেফটে সোজা হয়ে আছে, রাইটটা এলোমেলো, দেখা যায়? কেন? কারণ প্যারাগ্রাফ প্যালেটের মধ্যে এটা রাইট অ্যালাইন করে দেওয়া, লেফট অ্যালাইন করে দেওয়া আছে, এনে লেখা আছে লেফট অ্যালাইন, লেফট। আপনি যদি এটাকে সেন্টার করেন তাহলে দেখেন পুরাটাই মাঝখানে চলে আসতেছে লেখাগুলো। কোথায়? পুরা পেজের ভেতরে না, কিন্তু শুধু টেক্সট বক্সের ভেতরে হবে এটা। হ্যাঁ, রাইট অ্যালাইন যদি করেন দেখেন এবার রাইট সোজা, ঠিক আছে? আর এইটা হচ্ছে জাস্টিফাই করার অপশন। জাস্টিফাই করার 4টা অপশন আছে, যেটা পাওয়ার পয়েন্টে ছিল একটাই, পাওয়ার পয়েন্টে শুধুমাত্র এইটাই ছিল, কিন্তু পাওয়ার পয়েন্ট অনেক স্মার্ট, ওকে এই জাস্টিফাই দিলে ও খুব সুন্দর করে অ্যালাইন করে ফেলতো, জিনিসটা ম্যানেজ করে ফেলতো। কিন্তু আমাদের এখানকার জাস্টিফাই স্মার্ট না, দেখেন কি বানাইছে, ফাঁকা 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 বানায় ফেলছে, ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবেন আমরা এই জাস্টিফাইটা ইউজ একেবারেই করি না। আমরা তাহলে কোনটা ইউজ করি? আমরা যদি লেফটে হই, লাইক লেফট সাইড থেকে যদি আমরা পড়ি, তাহলে আমরা সবসময় জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, লাস্ট লাইনটা লেফটে অ্যালাইন হয়ে থাকবে, এই দেখেন লাস্ট লাইনটা লেফট অ্যালাইন হয়ে থাকবে, অন্যান্যগুলো সব সমান, ঠিক আছে? এইটা দিয়ে সেন্টারটা ইউজ করা হয়, এটা পুরোপুরি ডিফারেন্ট পার্সপেক্টিভে। যদি আপনারা সব ডিজাইন সেন্টার করে রেখে দিচ্ছেন তাহলে আপনাকে টেক্সটও সেন্টার করার প্রয়োজনে তখন রাখতে হয়। আর যদি আপনার যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন সে যদি এখন আরবি ভাষায় পড়ালেখা করে বা আরবি লেখায় আপনাকে, তাহলে তার জন্য অবশ্যই রাইট অ্যালাইন রাখবেন, ঠিক আছে? নয়তো তার জন্য পড়তে কষ্ট হবে। সো এখানে আমরা যেহেতু লেফটি, আমরা কি করলাম, লেফট লাইন রাখলাম।
হাইফেনেটেড, ছোটবেলায় খেয়াল করেন কোনো লেখা যদি না আটতো তাহলে আমরা এরকম হাইফেন দিয়ে পরের অংশটুকু নিচে লিখে দিতাম, মনে আছে? হ্যাঁ, এই কাজটা ডিজাইনের ক্ষেত্রে করা যাবে না, যদিও অপশনটা আছে, কিন্তু আমরা সবসময়ের জন্য হাইফেনেটেডটাকে অফ করে দেব। বুঝতে পারছি? হাইফেনেট অন রাখবো না, মাথায় থাকবে? আমি নিষেধ করে দিছি, কিন্তু হাইফেনেট অন রাখলে জিনিসটা দেখতে ভালো লাগে না। আচ্ছা, তারপরে কি? তারপরে ধরেন এই যে লেখাগুলো আছে, এখানে অনেক কটা প্যারাগ্রাফ আছে, মোটামুটি 4-5টা প্যারাগ্রাফ আছে। এখন এই প্যারাগ্রাফগুলো মাঝখানে আপনি একটু স্পেস দিতে চাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন রেবেন আপু? আচ্ছা, প্যারাগ্রাফগুলোর মাঝখানে যদি স্পেস দিতে চাই, দুই জায়গায় স্পেস হয়। একটা হচ্ছে প্যারাগ্রাফের উপরে, বিফোর প্যারাগ্রাফ, আর একটা হলো আফটার প্যারাগ্রাফ। আপাত দৃষ্টিতে দুইটা দেখতে একই রকমই লাগে। আফটারে যদি খেয়াল করেন, আফটারে যদি দেন তাহলে দেখেন আপনার আফটার প্যারাগ্রাফ কি হচ্ছে, স্পেস তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এই যে প্লাস সাইন আসছে মানে কি, আমার লেখা এখানে আরো রয়েছে। আরো মজার জিনিস দেখেন, এই প্লাস সাইনের উপরে গিয়ে যদি ক্লিক করেন, দেখা যায় আমার মাউস পয়েন্টারের সাথে একটা কিছু চলে আসছে। ওই লেখাটা ক্লিক করলে লেখাটা মাউসের সাথে চলে আসে। আপনি অন্য কোনো জায়গায় ওই লেখাটাকে ম্যানেজ করে দিতে পারবেন। লাইক ধরেন আমি বলতেছি তোমার লেখাটা এইখানে আসবে, চলে আসছে। ঠিক আছে? এইখানকার পরে লেখাটা কোথায় আসছে, এইখানে আসছে। সো এইভাবে করেও যদি প্লাস সাইন চলে আসে, লেখা মুছে নিয়ে অন্য পাতায় জিনিসটাকে টান দিয়ে নিয়ে আসতে পারবেন। এটা ইজি। এবং খেয়াল করেন, এটাকে যখন ক্লিক করতেছেন, ও কোনখান থেকে পরবর্তীতে লিঙ্ক হয়ে আসছে সেটাও দেখায় দিচ্ছে, যে আমার এই লেখার পরে হচ্ছে এর পরের অংশ হচ্ছে এইখানে। ঠিক আছে? এটা কিন্তু ইনডিজাইনেও আছে। আমরা যে ইনডিজাইন যে সফটওয়্যারটা শিখবো এটাতেও আছে। এটাকে বলা হয় যে থ্রেডিং করা, মানে এটাকে কি বলে, হ্যাঁ থ্রেডিং করাই বলে। ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক আপ হয়ে থাকবে, খেয়াল করেন। আচ্ছা, এরপরের পার্ট কি? এরপরের পার্ট হচ্ছে ইনটেন্ট। ইনটেন্ট হচ্ছে যদি আপনি এইটাকে যদি নড়ান তাহলে হচ্ছে আপনার পুরাটাই এই যে লেফট থেকে সরে যাবে। একটু খেয়াল করেন, টেক্সট বক্স আছে ঠিকই, কিন্তু লেখাটা আপনি আর একটু সরাবেন, তখন হচ্ছে লেফট ইনডেন্ট। যদি রাইটে সরাতে চান তাহলে রাইট ইনডেন্ট। আমরা খুব কম হাত লাগাই এগুলোতে, এগুলোতে আমরা হাত একেবারেই লাগাই না বললেই চলে। ঠিক আছে? এগুলোতে আমরা হাত লাগাই না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা হলো আপনার এইখানে দেখাই, ছোটবেলায় পড়ছিলাম না, আপনারা অবশ্য আমার থেকে অনেকেই অনেক ছোট আছেন। ঠিক আছে? সেটা হলো যে এই লেখাটা প্যারাগ্রাফের, এখন তো সবগুলো একই সমানেই লেখি। ছোটবেলায় আগে আমরা লিখতাম হচ্ছে এইখান থেকে শুরু করতাম, হ্যাঁ, পরের লাইনটা আবার এখান থেকে শুরু হতো। এটা করা যায়। এটা হচ্ছে আমরা যদি এরকম করে, এটার নাম হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট। ঠিক আছে? এইখান দিয়ে যদি আপনি এভাবে বানান তাহলে প্যারাগ্রাফগুলোর প্রথম লাইনটা সরে যাবে। দেখেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু সরে গেছে। ঠিক আছে? এবং এইটাও অ্যাকচুয়ালি ব্যাকডেটেড হয়ে গেছে। এটাও এখন আর মডার্ন আমেরিকান স্টাইলে মেনটেন করা হয় না। ঠিক আছে? এগুলো ব্রিটিশ স্টাইল ছিল আগের, ব্রিটিশ মানে আসলেও ব্রিটিশ, আগের স্টাইল ছিল। ঠিক আছে? সো এটা এখন আর মেনটেন করা হয় না। সো এখন যে জিনিসটা আপনাদেরকে স্পেসিফিকভাবে মাথায় ঢুকাইতে হবে সেটা হলো, যদি টেক্সটের অ্যালাইন ঠিক করতে হয়, আবারও বলতেছি, যদি টেক্সটের অ্যালাইন ঠিক করতে হয় কার কাছে আসবেন? টেক্সটের অ্যালাইন যদি ঠিক করতে হয় তাহলে অবশ্যই প্যারাগ্রাফ অ্যালাইন ঠিক করতে পারে। বুঝাতে পারছি? টেক্সটের অ্যালাইন কিন্তু আরো অ্যালাইন আছে, এটাও শেখাবো আজকে। কত ক্লাসে অ্যালাইন বাড়তেছিল, ওই অ্যালাইনটা শেখাবো, কিন্তু ওই অ্যালাইন দিয়ে কিন্তু টেক্সটের অ্যালাইন ঠিক করতে পারবেন না। টেক্সট বক্সের অ্যালাইন ঠিক করে। ঠিক আছে? কিন্তু টেক্সটের যে অ্যালাইন বক্সের মধ্যে, এটা ঠিক করার জন্য আপনাকে প্যারাগ্রাফে আসতে হবে। এতটুকু কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে যে জিনিসটা পড়ছি সেটা হলো যে টাইপের যে টুলগুলো,
তারপরে আমরা দেখলাম ক্যারেক্টার প্যালেট, তারপর আমরা দেখলাম প্যারাগ্রাফ প্যালেট। এবং এগুলো বাসায় গিয়ে প্রত্যেকটা, এগুলো এমন কিছু না যে খুব কঠিন, হ্যাঁ, প্রত্যেকটাই একটু 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 করে পড়ে দেখবেন, দেখবেন কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, বলছিলাম যে এগুলো দিয়ে কি করা যায়। আমার কাছে এগুলো দিয়ে কোনো জিনিস মাথায়তেই আসতেছে না। আপনি যেটা করতে পারেন সেটা হলো না, বানাতে পারলে বানাবেন, বানাতে যদি পারেন গো ফর ইট, না বানানো অসুবিধা নেই। ঠিক আছে, দেখেন, সরি হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্ক দিব, অসুবিধা নাই। টাইপ টুল দিয়ে লোগো বানাইতে দিব আজকে, ওর দিকে ভাবে তাকায় লাভ নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন এগুলো জিনিস দিয়ে কি করতে পারেন। এগুলো জিনিস দিয়ে লাইক ধরেন এটা না কাজে লাগে, এটা কোনো কাজে লাগবে না। কাজে লাগবে, আমি ধরেন এটার কি করলাম, অপাসিটিটা কমায় দিলাম, লাইক এটার অপাসিটি করে দিলাম 10 to 20% অপাসিটি যদি রাখে, আবার শুনেন কথাটা, 10 to 20% অপাসিটি যদি রাখেন, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। ঠিক আছে, ওয়াটারমার্কে 10 to 20% এর মধ্যে অপাসিটিটা রেখে দেওয়া হয়। সো ধরেন আমি এটার অপাসিটি রেখে দিলাম 18% দেওয়া আছে, আচ্ছা থাক। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এই যেটাটা ডিজাইন হয়ে গেল। কোনো মিনিংলেস, কোনো মিনিং নাই এটার। হ্যাঁ, তারপরে মনে করেন যে এটা বানাইছি, এটাকেও আমি কি করলাম, সেম প্রসিডিওরে 10% করে দিয়ে এন্টার প্রেস করে, হ্যাঁ, এটাকেও আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ধরেন এটা একটা ওয়াটারমার্ক বা আমার একটা ডিজাইন হয়ে গেল। এইটা দেখাচ্ছি, এই ধরেন এটাকে লিখলাম, এটা কি কাজ করব এটা দিয়ে আমি, এটার তো আমার কোনো কাজ নাই। এখান থেকে আমি অপাসিটিটাতে গিয়ে ধরেন আমি কি 20% অপাসিটি দিয়ে কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেখেন ওয়াটারমার্ক প্লাস এটা একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এরকম করে কিন্তু আমি এটার উপরে কিন্তু পরবর্তীতে আবার টেক্সট বসাতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এর হ্যাঁ আসতেই পারে, এই যে এভাবে লেখা আসতে পারে না। আচ্ছা, এরপরে ধরেন কি কাজ, তাহলে টেক্সটের যে বিষয়গুলো ছিল এটা মোটামুটি ছিল। আমি আরও একটু টেক্সটের জিনিস দেখাবো। লাইক ধরেন আপনি এখানে ও আমি এটা শেপ নিয়ে নিছি, সরি। টেক্সট দিয়ে ধরেন আমি এখানে আরেকটা টেক্সট বক্স ক্রিয়েট করতেছি লাইক দিস। দেখেন কি হয়েছে, আমার লেখা পুরা হজবরল। ঠিক আছে, হজবরলকে ঠিক করতে গেলে এখান থেকে আমার এগুলো সব ঠিক করতে হবে। এটাকে আমি রেগুলার, এটা আমার 12 পেটি। ওকে, আমি টেক্সটটাকে একটু বাড়াইতেছি কারণ আমার টেক্সটটা একটু লাগবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ওকে। এক্সট্রা টেক্সট আমি ফেলাই দিছি। আচ্ছা, ধরেন এটা আপনার টেক্সট বক্স, আমি আরেকটু টেক্সট ফেলাই দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট নিজে কোনো টেক্সট দেয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার স্বাধীনতা। ঠিক আছে, ক্লাস, হ্যাঁ, ক্লায়েন্ট টেক্সটে কোনো কাজ দেয় নাই, কোনো কন্টেন্ট দেয় নাই, আপনি ডেমো টেক্সট যেভাবে মন চায় ডিজাইনে বসায় দিতে ওরা বসায় দেবেন। কিন্তু যখনই আপনার ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিয়ে দিল তখন কিন্তু একটা ভেজাল হয়, কি ওই টেক্সট যেখানে বসানোর কথা ওখানে ওটা আটাইতেই হবে। ঠিক আছে, ওটা ওখানে বসাইতেই হবে, ওটা যে কোনো ভাবে ওখানে আটাতে হবে। ওইটাকে কি কপি করে নিতে হয়? হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো কপি করে নিতে হয়। ঠিক আছে, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে লেখাগুলো দিতে হচ্ছে ওয়ার্ড ফাইলে, হ্যাঁ, ওয়ার্ড থেকে গিয়ে কপি করে করে নিয়ে এসে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে
কষ্ট না, কিন্তু ম্যানেজ তাকে করে দিতে হবে যদি তার লেখা থাকে। আর যদি তার লেখা না থাকে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এতটুকু দেখতে বেশি টেক্সট লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না, ভালো লাগে, ঠিক আছে। আর একটু টেক্সট দরকার, আর একটু টেক্সট হলে ভালো হতো দেখতে অ্যাড করা, ঠিক আছে। কারণ এগুলো সবগুলো ডেমো টেক্সট। ওকে, আচ্ছা খেয়াল করি। ধরেন এই যে আমি লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমি দুটা কলাম করতে চাই। কি করতে চাই? কলাম করতে চাই। খেয়াল করে এইটা কিন্তু এরিয়া ট্যাগ, তাই না? একটু আগে তাই শিখাইলাম। সাজিদ খেয়াল করি, এটা কি টাইপ? এরিয়া ট্যাগ। এখন যদি আমি এটাকে কলাম করতে চাই তাহলে কি ওর অপশনে যেতে হবে? কার অপশনে যেতে হবে? এরিয়া টাইপের অপশনে যেতে হবে। হ্যাঁ, তো এটার নামই হচ্ছে এরিয়া টাইপ অপশন। কোথায় পাবো? টাইপ থেকে। টাইপ থেকে কই যাব? এরিয়া টাইপ অপশনসে যাব, ঠিক আছে। লিখে রাখেন, কলাম অথবা রো করার জন্য, কলাম অথবা রো করার জন্য এটা লিখে দিতে হবে। ওই কিছু কাজ দেখে কি বললাম? এরিয়া টাইপ অপশন কলাম কিংবা রো করার জন্য টাইপ থেকে এরিয়া টাইপ অপশনসে যাব আমরা। টাইপ থেকে এরিয়া টাইপ অপশনসে যাব। টাইপ থেকে এরিয়া টাইপ অপশনসে যাব। ক্লিয়ার? ওকে, খেয়াল করেন একটু রো যদি করতে চান রো এর জন্য এই সাইড, কলাম যদি করতে চান কলামের জন্য এই সাইড। আমি কলাম নিব কয়টা? দুইটা, ঠিক আছে। প্রিভিউটা অন রাখবেন। হ্যাঁ, এই যে আমার কলাম দেখেন হয়ে গেছে। এইবারে খেয়াল করেন এখানে একটা জিনিস আছে গাটার, ঠিক আছে। GUTTER। হোয়াট ইজ গাটার? গাটার হচ্ছে দুই কলামের মাঝখানের গ্যাপ, ঠিক আছে। এটা দুই রোয়ের মাঝখানের গ্যাপকেও গাটারই বলবে, ঠিক আছে। দুই কলাম অথবা দুই রোয়ের মাঝখানের গ্যাপকে কি বলে? গাটার। হ্যাঁ, ওকে। মাঝখানের রোকে বলা হয় গাটার। কোনটা দিয়ে স্যার? ক্যালেন্ডার? হ্যাঁ, বানানো যাবে, আরো সুন্দর করেও বানানো যাবে। আপনি ক্যালেন্ডার বানানোর জন্য আমরা ক্যালেন্ডারের ক্লাস দেখাবো, ঠিক আছে। GUTTER গাটার। গাটার হচ্ছে দুইটা কলাম অথবা দুইটা রোয়ের মাঝখানে গ্যাপ। কি সরি? সিলেক্ট করছেন? গাটার আসবে না, এটা এরিয়া টাইপ না। ওকে, আচ্ছা এবারে আসেন আরেকটা জিনিস শিখো। এবার লিখেন টেক্সট র‍্যাপ। কোনটা স্যার? কোনটা বুঝুন? আচ্ছা, যারা বুঝছেন
এতটুকু সবাই বুঝতে পারছি এখন ক্লিয়ার? তাহলে আমরা এখন যাব টেক্সট র্যাপে। টেক্সট র্যাপের জন্য আমার দরকার একটা ছবি, ঠিক আছে? আমরা পিএনজি ছবি কোথা থেকে ডাউনলোড করতে হয় বলছিলাম? না, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, আনস্প্ল্যাশ থেকে আমরা ছবি নেই, ঠিক আছে, কিন্তু পিএনজি নেই না। পিএনজি কোথা থেকে নিতে হয় বলছিলাম, বলি নাই? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখন পিএনজি নেওয়া শিখবো। গুগলে গেলাম, আমার কোনো ইয়েই নেই। আচ্ছা আব্দুল্লাহ মোহাম্মদ ঢুকি, লিখেন পিএনজি, পিএনজি উইং, WING, উইং, পিএনজি উইং। তারপরে লিখেন পিএনজি এগ, EGG, এগ, পিএনজি ডিম আর কি, ঠিক আছে? আমি নর্মালি এই দুটো সাইট থেকেই পিএনজি বেশিরভাগ ডাউনলোড করি, কারণ এই দুটো সাইট ভালো অনেক, ঠিক আছে? পিএনজি উইং, পিএনজি এগ। ধরেন কিসের ছবি বসাবো আমরা? পিএনজি উইং, পিএনজি এগ। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা ফ্রি ফ্রি। খাবারটা নিয়ে বসে দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, ও মেলা খাবার আসছে, তাহলে এটা নেই। আচ্ছা ধরেন এই ছবিটা নিব, হ্যাঁ। পিএনজি মানে কি? পিএনজি মানে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? নরমালি ছবিগুলোর কি হয়, ব্যাকগ্রাউন্ড থাকে, হ্যাঁ। পিএনজি ছবির ব্যাকগ্রাউন্ড থাকে না, শুধুমাত্র ছবিটা আছে, ওর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা এখন দেখেন এটাকে ডাউনলোড করবেন কেমন করে? এই যে নিচে আসবেন, ডাউনলোড পিএনজি ফর ফ্রি, ক্লিক করবেন, আই এম হিউম্যান, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে মাঝে মাঝে এরকম একটা কুইজ মিলাইতে দিবে, কখনো কখনো দিবে, যদি কন্টিনিউয়াসলি ডাউনলোড মারতে থাকেন তাহলে আবার দিবেও না অনেক সময়, ঠিক আছে? সো যদি দেয় তাহলে কনফিউজড হওয়ার কিছু নাই। এই যেখানে দেখেন সিরিয়াল দেওয়া আছে 9, ক্লিক করবেন, M3, তারপর হলো $, এখন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে স্টার্ট করবে। অনেক খারাপ অবস্থা আমাদের নেটের। ডাউনলোড না হলে কেমনে দেখাবো? আচ্ছা ও ডাউনলোড হতে থাকুক, আমরা দেখি আমাদের এখানে স্টোরেজে কোনো ছবি আছে কিনা। জেপিজি এগুলো ডাউনলোড হচ্ছে না, শেষই। নেট তো আছে, ডাউনলোড হতে এত সময় লাগে কেন? এই যে শুরু হয়েছে ডাউনলোড হতে।
হয়ে গেছে, এইটা ডাউনলোড হচ্ছে। হতে পারে কোনো একটা কারণে ছবিটা ডাউনলোড হতে ওটা প্রবলেম করছিল। খেয়াল করেন ছবি ডাউনলোড করছি। এবারে শিখবো কিভাবে ডকুমেন্টে ছবি নিতে হয়। ডকুমেন্টে ছবি নেওয়ার দুইটা অপশন, একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে, আরেকটা হচ্ছে প্লেস করা। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ যদি করেন তাহলে কি করতে হবে, আপনাকে ক্লিক করে ধরে নিয়ে এআই তে যেতে হবে, কিছুক্ষণ হোভার করবেন, ছবি খুলবে, ছবি রাখবেন, ছেড়ে দিবেন, শেষ। ঠিক আছে, এভাবে করলে তো হয় না। এটা অনেকের পিসিতে একটু প্রবলেম থাকে। হ্যাঁ, এটা হলো এমনও হতে পারে যে আপনি যে ছবিটা ডাউনলোড করছেন ওটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে নেই, তাহলে আপনি ইয়াতে একটু দেখেন 24 এ স্ক্রিন শেয়ার করে আমাদের একটু দেখান, তাহলে আপনার কম্পিউটারে সেটিং করতে হবে। ওকে, একটু খেয়াল করেন ইচ এন্ড এভরিওয়ান, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছবিটা যখন আমি নিয়ে আসছি, ছবিটা আমার এখানে আসছে ঠিকই, কিন্তু খেয়াল করেন এইখানে একটা ক্রস মার্ক আসছে, রাইট? সবাই শান্তি এলাকার এদিকে খেয়াল, পিছে কালো কালার আসে। হ্যাঁ পিছে অনেক কালো কালো কালার অথবা সাদা কালার আসে। আমার তো অনেক বড়। মানে যে পিছে কালো কালার অথবা ব্যাকগ্রাউন্ডে কালো অথবা সাদা। আচ্ছা, তাহলে যেটা নাম আছে ওটা পিএনজি। পিএনজি যদি হয় ব্যাকগ্রাউন্ডে সাদা কালো আসবে না, ঠিক আছে? খেয়াল করেন সবাই এদিকে দেখছেন, এই ক্রস সাইনটা যদি আসে এটার মিনিং হচ্ছে আপনি ফাইলটা যেখানে রাখছেন, ফাইলটা আপনি যেখানে রাখছেন, এটা আমি ডাউনলোড করছি, সো এটা কোথায় আছে, ডাউনলোড আছে আমার, হ্যাঁ, ওই ডাউনলোডের ওই ফাইলের সাথে এই ছবিটা লিংক হয়ে আছে। বুঝতে পারছি? সুবিধা অসুবিধা দুটোই বলতেছি। সুবিধা হচ্ছে লিংক হয়ে থাকলে কিছু সুবিধাও পাওয়া যায়, কিন্তু সুবিধা থেকে অসুবিধাই বেশি। সেটা কিরকম, সাপোজ ধরেন এটা আপনাকে প্রিন্টে দিতে হবে, আপনি ফাইলটা পেন ড্রাইভে ভরে আপনি প্রিন্টে চলে গেছেন, ঠিক আছে, প্রেসে নিয়ে গেছেন। প্রেসে যখন এই ফাইলটা খুলবে, আপনার এই জায়গাটাতে তো ছবি ছিল, এরকম ক্রস অবস্থাতেই ছিল, ঠিক আছে, তখন আপনার প্রেস থেকে ওখানে নোটিফিকেশন আসবে যে তোমার ছবি মিসিং, তোমার ছবি নাই। ঠিক আছে, কেন নাই, কারণ ওর মাস্টারপিস আপনি আপনার ডিসপ্লে দেখে আসছেন। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই লিংকটাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই লিংকটা ভেঙে দেওয়াটা যতখানি ইম্পর্টেন্ট ততখানি সোজা। ঠিক আছে, যে লেভেলের ইম্পর্টেন্ট এই কাজটা, সেই লেভেলে আবার কাজটা সোজাও অনেক। দেখেন ছবিটাকে সিলেক্ট করে ধরবেন, এই যে অপশন বারে এমবেড শব্দটা আসবে, ঠিক আছে, ছবি সিলেক্ট করলে এমবেড আসবে, এমবেডে ক্লিক করবেন, ক্রস গায়েব। ঠিক আছে, এই এতটুকু ছোট্ট একটা সিম্পল কাজ অনেকে আলসামি করে করে। বুঝতে পারছি? এই সিম্পল একটা ক্লিক অনেকে আলসামি করে দেয় না, যেটা বড় রকমের হ্যাসেল পোহাই পোহাই করে। বুঝতে পারছি? সো অবশ্যই ছবি নিয়ে আসলে এমবেড করতে হবে, যদি ক্রস সাইনটা আসে। ক্রস সাইন না আসলে এমবেড করার প্রয়োজন নাই। ক্রস সাইন নাই মানে ও লিংক হয়ে নাই। কথাটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? ওকে, ইমেজ ট্যাগ এগুলো আমার কিছু দরকার নেই। কোনটা স্যার? ইমেজ ট্যাগ এগুলো ইমেজ ট্রেস, মাস্ক, মাস্কেরও অল্প একটু জিনিস আমরা দেখব, ইমেজ ট্রেসেরও অল্প একটু জিনিস আমরা আজকে একটু দেখবো। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। ওকে 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 ফাইন, সবাই এখন এদিকে আবার অ্যাটেনশন দেন। দেন ছবিটা আমি নিয়ে আসছি, এখন আমি ছবিটা এইখানে বসাবো। ঠিক আছে, কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো। ছবিটা যদি এখানে বসে অসুবিধা কি, অসুবিধা হচ্ছে লেখাটা পিছনে করতে পারতেছি। ছবিটাকে যদি আমি পেছনে দিয়ে লেখাটাকে সামনে দিই তাহলে আমার ছবিটা ফোকাস হবে, রাইট? তাহলে আমাকে এমন ব্যবস্থা করতে হবে ছবিটা থাকবে, লেখাগুলো সরে দিয়ে ছবিটাকে বসার জায়গা করে দিবে, তাই তো? এটাকে টেক্সট র‍্যাপ বলে। ঠিক আছে, এটাকে টেক্সট র‍্যাপ বলে। কি করবেন দেখেন, সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব টেক্সট র‍্যাপ, তারপরে দেব মেক। ডান, ছবিটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্ট,
অবজেক্ট থেকে চলে যাবেন টেক্সট র্যাপ, এইখান থেকে দিবেন মেক। ছবিটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে টেক্সট র্যাপ থেকে দিবেন কি মেক। আমারটা মেক করা হয়ে গেছে, এজন্য আমাকে রিলিজ দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনারা দিবেন কি মেক। যদি রিলিজ করি তাহলে কি হবে? আগের অবস্থায় চলে যাব, রাইট? ম্যাম আরেকবার বলবো, আচ্ছা। ছবিটাকে সিলেক্ট, ও আচ্ছা, এটা বলবেন তো, একটা সেকেন্ড। কি করতে হবে? সিলেক্ট করে ধরে অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, এখান থেকে গিয়ে বলতে হবে মেক, ঠিক আছে? টেক্সট র্যাপটাকে মেক করতে বলতে হবে, জাস্ট হয়ে গেছে। এবং আরো একটা মজার জিনিস দেখেন, এখন আপনি ছবিটাকে যেখানেই সরান, ঠিক আছে? ছবিটাকে আপনি যেখানেই সরান, ওর টেক্সট র্যাপ কিন্তু ভাঙবে না, ওরে হয়ে আছে, বুঝতে পারছি? সো আমরা এরকম করে কি করতে পারি, বিভিন্ন ছবি। এখন আপনি বলতে পারেন স্যার কোনো ছবি নিয়ে এসে বসায় দেন, মানে পিএনজিটাই বসালাম কেন? পিএনজিটা দেখেন কার্ভে সরে গেছে লেখা, ঠিক আছে? একদম যেরকম দেখতে ওই স্টাইলে লেখাটা সরে গেছে, তাহলে টেক্সট র্যাপ বুঝছি সবাই? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ যায়, গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। এই যে ডিসটেন্সটা যে ক্রিয়েট হয়েছে এটাকে বলা হয় অফসেট। হ্যাঁ, অফসেট মনে আছে? অফসেট পাথ, এই অফসেটটাকেও মেনটেন করা যায় কিভাবে? অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, এই যে টেক্সট র্যাপের অপশনসে যেতে হবে। তখন অপশনসে গিয়ে দেখেন এখানে অফসেট দেওয়া আছে হলো 6 পিটি। আপনি যদি এটাকে কমান তাহলে লেখা আরো চেপে আসবে। এইটা করা যাবে না, এই অপশনটা আমাদেরকে আপাতত দেওয়া হয়নি, ঠিক আছে? ইনভার্ট র্যাপ নো, এটা হবে না। এটা আপনাকে টেক্সটের অ্যালাইন ট্যালাইন হ্যান ত্যান ধরে ঠিক করতে হবে, এটা এইভাবে করা যাবে না। আপনি যদি এটাকে এই অ্যালাইন দেন তাহলে সরি কি কেন হবে না? কলাম না করে টেক্সটটাকে, ছবিটাকে উপরে রাখেন, উপরে রেখে ছবিটাকে ক্লিক করে ধরে অবজেক্ট থেকে একটু অগাস্ত হয়েছে, তাহলে কোনো না কোনো একটা জায়গা তো ভুল হয়েছে।
আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে এখনো দেখানো বাকি। খেয়াল করেন, সাপোজ ধরেন এই যে লিডিং ভ্যালু, এটা একটা টাইটেল, ঠিক আছে, কথার কথা। এই যে লিডিং ভ্যালুর উপরে মনে করেন এখানে একটা আর্টিকেল লেখা হয়েছে, ঠিক আছে, এন্ড এই আর্টিকেলটা একটা মানুষ লিখছে, ঠিক আছে, তার নাম ঠিকানা এখানে দেয়া লাগবে, তার ছবি বসানো লাগবে, তার ইয়ার লাগবে। তাহলে আমরা চলেন আগে আর একটা ছবি ডাউনলোড করি। এবার আর পিএনজি না, এবার আমরা আনস্প্ল্যাশ থেকেই নর্মাল জেপিজি ডাউনলোড করব। এখানে গিয়ে ধরেন লিখলাম হলো ম্যান, ধরেন এই ভদ্রলোক আর্টিকেলটা লিখছে, ঠিক আছে। দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ কিন্তু আমি অলরেডি দেখাই ফেলছি, রাইট। এবারে যেটা দেখাবো এটা হলো প্লেস করার সিস্টেম, ঠিক আছে। সো এই ছবিটাকে আমি প্লেস করব কিভাবে, ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি, ঠিক আছে, শিফট কন্ট্রোল পি, ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি। এইখান থেকে আমি ছবিটা দেখাই দেব, আমি কোন ছবিটাকে প্লেস করতে চাই। ফাইল থেকে প্লেস, কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল পি। আচ্ছা খেয়াল করে, ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি নাকি, ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি। দেখাই দিব কোথায় আমার ছবিটা আছে। আমার ছবিটা হলো ডাউনলোডসে আছে। এই যে এই ভদ্রলোককে নিব, খেয়াল করেন একটু, সবার মনোযোগে দিন। প্লেস করার সময় এইখানে দেখেন লিংক অপশনটা অন করা আছে, দেখা যায়, হ্যাঁ। যদি এই লিংক তুলে দেন এমবেড আর করা লাগবে না, বুঝতে পারছি। তো যদি কখনো প্লেস করেন ছবি, তাহলে অবশ্যই এখান থেকে যদি লিংক অপশনে ক্লিক করা থাকে উঠাই দেবেন একসাথে, তাহলে আপনাকে ডাবল এমবেড করা লাগবে না। ওটা যদি টেমপ্লেট থাকে তাহলে টেমপ্লেট অপশন শো করবে। ওকে, আমি এখন প্লেস দিলাম। খেয়াল করেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইটা এখন নিজের সাইজে আসবে না, ও আমার মাউসের সাথে ওভার করবে। আমার যতটুকু দরকার আমি অতটুকু ড্র্যাগ করে ওকে নিব। ধরেন আমার এতটুকু দরকার, আমি এতটুকু ড্র্যাগ করে ওকে নিব, আদারওয়াইজ ছবি কিন্তু বিশাল বড়, ঠিক আছে। ছবির সাইজ নষ্ট হয়ে যাবে বলতে এখানে হচ্ছে আপনার একটু রেজোলিউশন খারাপ হবে হালকা। ওখানে বসে কি করব, ক্লিক করে ড্র্যাগ করব, যতটুকু দরকার ততটুকু নিব। প্লেস করার পর একটু বড় করে রেজোলিউশনটা নষ্ট হয়ে যায়, এটা মিস করা না, সাইজ ছোট করে ফেলছেন, ওটাকে আমি বড় করলে নষ্ট হতে পারে, ওটা কি কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই ভদ্রলোককে আমরা এভাবেও রাখিয়ে দিতে পারি, পারি না। আরেকটা কাজ করতে পারি, একটা সার্কেল শেপের মধ্যে ওর ছবিটাকে ঢুকাই দিতে পারি। কোনটা ভালো লাগছে? সার্কেল শেপের মধ্যে ওর ছবিটাকে যদি ঢুকাই দিই, খাতায় লিখেন ক্লিপিং মাস্ক। এই আমি আমার মার্কার পেন করে রেখে আসছি, দেখেন তো ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক, ওকে। খেয়াল করেন ইচ এন্ড এভরিওয়ান, আমার পিসি মাস্ক মানে কি, ওই আপু পড়ে আছে, মাস্ক মানে কি,
মাস্ক মানে হচ্ছে মুখোশ। মুখোশ দেওয়ার পরে মুখ ডিলিট হয়ে যায় না কি হয়? ঢেকে যায়, আমরা দেখি না। হ্যাঁ, ক্লিপিং করা মানে কাটা। ক্লিপিং করা মানে কি? কাটিং করা। আর মাস্ক হচ্ছে মুখোশ, মানে ও কাটিং করে ওই জায়গায় মাস্ক পরায় দিবে, ডিলিট করবে না, হাইড করায় দিবে, দেখতে পাবেন না, ঠিক আছে? কিন্তু ও কিন্তু আছে, ও কিন্তু পুরোপুরি চলে যায় না। দেখেন কিভাবে করে কাজটা। সবাই আগে আমার কাজটা দেখবেন, তারপরে লিখবেন, তারপরে নিজে করতে চাইলে একটু করে লিখতে পারেন। ছবিটা নিচে থাকবে, তার উপরে, ছবির উপরে আপনাকে শেপটা নিতে হবে। লাইক ধরেন আমি এরকম একটা সার্কেল শেপ নিলাম, এখন বুঝতে পারতেছি না মানুষটা কতটুকু আসছে কতটুকু আসেনি, তখন সেই ক্ষেত্রে কি করবেন? এই শেপের অপাসিটি কমাই দিবেন। এই যে অপাসিটি কমাই দিলে আপনার পিছন থেকে ছবিটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? কমাই দেওয়ার দেখে নিলেন, ঠিক করে নিলেন, আমার কাছে মনে হচ্ছে যা আছে তাই ওকে। এখন কি হবে বিষয়টা? এই যে সার্কেল যে শেপ, এই শেপটাকে ধরে ও কাটবে, এই পুরো ছবিটাকে কেটে ফেলবে। আর এই অংশটুকুকে ও হাইড করে দিবে, দ্যাট মিন্স এটুকুকে ও মাস্ক করে দিবে, দেখতে পাবেন। হ্যাঁ, না না, শেপ থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? শেপের যদি অপাসিটিও কমাই রেখে দেন কোনো প্যারা না, ঠিক আছে? ফিলে কালার দেন, স্ট্রোকি কালার দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন, শর্ত খালি কি? শর্ত হচ্ছে ছবিটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে, এটা হলো শর্ত। এটা যদি মেনটেন না করেন হবে না। তারপরে শেপ আর ছবি দুটাকে একসাথে সিলেক্ট করে ধরবেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা Ctrl+7। Ctrl+7টা কিবোর্ড শর্টকাট, এটা বেশি ইম্পর্টেন্ট। লিখে ছবির নিচে শেপ উপরে, ছবি কোথায়? ছবির নিচে শেপ উপরে, দুটাকে সিলেক্ট করে Ctrl+7 অথবা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আবার বলতেছি, ছবির নিচে শেপ উপরে, দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 অথবা মেক ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পারছি বিষয়টা? এখন দেখেন, এমন মনে হচ্ছে না সত্যি সত্যি যে এই আর্টিকেলটা ওই লিখছে? মনে হচ্ছে? সার্কেলের উপরে? আচ্ছা, ওটাও দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, ওটা অন্যভাবে করে, ঠিক আছে। সরি, বুঝি নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, দুইটাই দেখাইতেছি, দুই প্রবলেমের সলিউশন দিচ্ছি, কারণ নাকি এসে কি করব? আচ্ছা, এটা গেল। কি বললেন সানজিন? এটাকে যদি নাড়াইতে চাড়াইতে চান, দেখেন ও একটা ভালো কোশ্চেন করছে। এই ছবিটাকে যদি নাড়াইতে চাড়াতে চান, ছবিটার উপরে ধরে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকে যাবেন, এটা আইসোলেটেড করা বলে। শুনেন, এইটার উপরে ডাবল ক্লিক করে 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 ভেতরে ঢুকে যাবেন। একটু খেয়াল করেন, ওই যে দেখেন লেয়ার 1 ক্লিপিং ক্লিপ গ্রুপ, ঠিক আছে? আমি এটার ভেতরে ঢুকে গেছি। এখন এই যে বাউন্ডিং বক্সটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ছবির বাউন্ডিং বক্স, ঠিক আছে? এই বাউন্ডিং বক্সটা কিসের? ছবির। আমি যদি মনে করি এটাকে আমি আর একটু ছোট করে দিতে চাই, এই দেখেন করে দিলাম। করে দেওয়ার পরে জাস্ট ব্যাক করতে হবে এই দিক থেকে।
ডাবল ক্লিক করে করে ঢুকে যেতে হবে ভেতরে, ঠিক আছে? আইসোলেটেড করতে হবে, ওটার ভেতরে ঢুকে যেতে হবে একবার। ঢোকার পরে আপনি এটাকে বড় ছোট সরানো নড়াইতেও পারবেন। এই যে ছবি আমি চাইলে নড়াইতেও পারবো। নড়ানোর পরে কাজ শেষ হয়ে গেলে আবার ওখান থেকে ব্যাক করে দেবেন, দ্যাটস ইট। ঠিক আছে? ধরেন এটা ব্যক্তির নাম আর এটা হলো ওর ডেজিগনেশন। আচ্ছা, ওকে, এতটুকু আসলাম। এরপরে আসি আপনি যে কাজটা দেখতে চাইছেন না স্যার, ওই কাজটা আমি আরেকটু পরে দেখাবো, কেমন? এটা আজকের ক্লাসে ওরা সবাই নিতে পারবে না। সবাই নিতে পারবে না, ওটা একটু একটু অ্যাডভান্স, অল্প বেশি না, একটু অ্যাডভান্স, ঠিক আছে? কিন্তু আমি এটা দেখাবো। আচ্ছা, খেয়াল করেন, কি যেন বলতে গেলাম, তাহলে কি কি শিখলাম আমরা? ছবি প্লেস করা শিখছি, ছবিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসানো শিখছি, ক্লিপিং মাস্ক করা শিখছি, তারপরে হচ্ছে টেক্সট র‍্যাপ করা শিখছি। এইগুলো সব কাজ ডান। এইবারে আর একটা জিনিস দেখায়, আজকের ক্লাস শেষ, সেটা হচ্ছে অপাসিটি। অ্যালাইন দেখাবো, একটা লোগো দেখাবো। বলার পরে মনে হচ্ছে আরো দুটো জিনিস আছে। দাঁড়ান, আমি একটু আমার জিমেলে ঢুকে নিই। আপনারা বাসায় গিয়ে অবশ্যই খুব ভালো করে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, কেমন? আজকে কিন্তু ক্লাসে প্র্যাকটিস করার ওভাবে টাইম দিতে পারলাম না। আচ্ছা, একটা মজার জিনিস দেখেন, ভেক্ট ইজি। এই যে ভেক্ট ইজি, এটা নাম, সাইটটার নাম লিখে নেন, VEC, ভেক্ট TEEZY, ভেক্ট ইজি, VECT EEZY। ভেক্ট ইজিতে সবকিছু ফ্রি না, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইখানে যেগুলো পাওয়া যায় এগুলো সবই ভেক্টর, ঠিক আছে? এগুলো কি ভেক্টর। ধরেন আমি এরকম করে একটা ক্র্যাক নেব, ক্র্যাক, কোন ক্র্যাকটা নেওয়া যায়? এই যেগুলো ফ্রি সেগুলোতে লেখাই আছে ফ্রি, হ্যাঁ? ধরেন এইটাই নেব, ঠিক আছে, ফাইন, এটাই নিলাম। এটা ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড, 5 সেকেন্ডের মধ্যে ডাউনলোড শুরু হবে। যদি ফেসবুক লগ ইন করতে বলে, লগ ইন করবেন না। অনেক সময় ফেসবুক থেকে লগ ইন করতে বলে, কোনো দরকার নেই, একটু কিছুক্ষণ অপেক্ষা করে আবার দিবেন, ঠিক আছে? ফেসবুক থেকে লগ ইন করার কোনো দরকার নেই। আচ্ছা, রাইট ক্লিক করে আমি এটাকে এক্সট্র্যাক্ট করলাম, জিপ ফাইল আসছে, আমি এইখান থেকে এই ফাইলটা ওপেন করলাম। দেখেন, এটা হলো একটা কি ক্র্যাক। বুঝতে পারছি বিষয়টা? এই ক্র্যাকের থেকে ধরেন আমি ক্র্যাকের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিচ্ছি, আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমি শুধু এই অংশটুকু নিব। আমি এখন যে কাজটা করে দেখাবো, জাস্ট নর্মালি ক্লিক করলেই আসে। যদি দেখেন টান দেওয়ার পরেও আসতেছে না, তাহলে বুঝবেন এটা গ্রুপ হয়ে আছে। আমি গ্রুপ করে সাদা অংশটাকে ট্র্যাক করে টান দিলেই বের হয়ে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন যে কাজটা করব, এটার নাম হচ্ছে অপাসিটি মাস্ক। অপাসিটি নিয়ে যে কাজ করে, এইখানে দেখেন আমরা কিন্তু অপাসিটি তৈরি করতে পারি, রাইট? হ্যাঁ, পারি না? কিন্তু এই অপাসিটি নিয়ে একেবারে ডিরেক্ট একটা সুন্দর একটা প্যালেট কাজ করে, যেটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি প্যালেট, ঠিক আছে? এই খাতার মধ্যে লিখবো তাহলে আমরা কি, ট্রান্সপারেন্সি প্যালেট। ট্রান্সপারেন্সি প্যালেট, ঠিক আছে? দেখেন আমার নামের মধ্যে কালার দিছি একটা,
এইখান থেকে যে গাঞ্জ ইফেক্টটা যে আসছে, যে ক্র্যাক ক্র্যাক যে ভার্সনটা আসছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট দিচ্ছি বিশাল বড়। আমি এটাকে ছোট করি, ভয় নাই, এটার কোনো রেজুলেশন নষ্ট হবে না, কজ এটা কি, এটা ভেক্টর। ঠিক আছে, ধরেন আমি এটা এখান পর্যন্ত রাখলাম, রাখার পরে এমন রাখলাম। এই দুটাকে সিলেক্ট করে ধরবেন, এইখানে দেখেন লেখা আছে মেক মাস্ক। ঠিক আছে, মেক মাস্ক করবেন, কি হলো, সবই গেল, সবই চলে গেছে, রাইট। ভয়ের কিছু নাই, এই যে ক্লিপটাকে উঠায় দেবেন। আগে ইফেক্টটা বুঝেন, জিনিসটা কেমন আউটপুটটা আসছে সেটা আগে বুঝেন। হ্যাঁ, আমি আবার দেখাবো, কোনো প্যারা নেই। ঠিক আছে, কি করলাম দেখেন, একটা ক্র্যাক ক্র্যাক যে ইফেক্টটা ছিল এটা আমার টেক্সটের মধ্যে চলে আসছে। ঠিক আছে, সো এরকম করে অনেক টি শার্টের কাজ, এগুলোর কাজ হয় কিন্তু। আচ্ছা দেখেন কি করছি আমি, এই যে আমার টেক্সট আর এটার উপরে হচ্ছে আমার এই ক্র্যাক ক্র্যাক ইফেক্টটা, হ্যাঁ, এটা এক্সট্রা ভাবে নিয়ে আসছি। অবশ্যই টেক্সচারটা উপরে থাকবে। ওকে, ফ্রন্টে রাখে দিবেন। ফ্রন্টে রাখার পরে দুটাকে সিলেক্ট করে ধরবেন, ট্রান্সপারেন্সি প্যালেট থেকে এই যেখানে মেক মাস্ক দেওয়া আছে, এখানে মেক মাস্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হয় পুরাটাই চলে যায়, কারণ এটা হলো যে ক্লিপ করা থাকে, এই ক্লিপটা উঠায় দিবেন, আপনার লেখা চলে আসবে। আন্ডারস্টুড? উইন্ডো থেকে কি বলে আসে না, কোনটা আসে না, কি আসে না, জোরে বললেন। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি প্যালেট দেখেন আসে। ওকে, এইবারে দেখেন ক্লিপিং মাস্ক একটা শেপ আর একটা ইমেজ ব্যবহার করে তো ক্লিপিং মাস্ক টেক্সট আর ইমেজ দেওয়া হবে, তবে সেক্ষেত্রে আপনাকে টেক্সটটাকে শেপ ফরম্যাটে নিয়ে আসতে হবে। ধরেন এখানে আমি একটা ছবি নিয়ে আসব, ট্রান্সপারেন্সি প্যালেটের আরো কিছু কাজ দেখাচ্ছি, একটু দেখেন। ধরেন আমি এখানে একটা ছবি নিয়ে আসবো, কই গেল আমার, এই যে পাওয়া গেছে। ধরেন এখানে আমি একটা নেচারের ছবি নিয়ে আসবো, না নেচার না, সিয়ানি, না সিটা ভাল লাগবে না, সিটি আনি। আচ্ছা, আমরা দেখি গিয়ে যে কোনটার আউটপুট আসলে ভালো আসে, আমি আসলে নিজেও জানি না। ঠিক আছে, সো এখান থেকে প্লেস করলাম, প্লেসে গিয়ে আমি এই ছবিটা আগে নিয়ে এসে দেখি। আমি এই বরাবর ছবিটাকে প্লেস করতে চাচ্ছি। ওকে, প্লেস করলাম। খেয়াল করেন আমার টেক্সট বক্সে আমার কিন্তু শেপের বাইরে চলে গেছে না, আমার আর্টবোর্ডের বাইরে কিন্তু আমার ছবি চলে গেছে। সো পরবর্তীতে এটাও কিন্তু আমি কি করতে পারি, ক্লিপিং মাস্ক করে ম্যানেজ করে দিতে পারি। ধরেন একে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করলাম, একে আমরা এই জায়গাটাতে নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক থেকে হোয়াইট। ঠিক আছে, কিছুই না, এটা জাস্ট নর্মাল একটা ডিজাইন। এটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, এটা আমি এখানে নিয়ে আসলাম। সাপোজ এখান দিয়েও বড় করতে পারেন, চাইলে ক্যারেক্টার থেকেও এখান দিয়েও ফন্ট সাইজ বড় করতে পারেন, কেমন? আচ্ছা, ধরেন আমি এটা এখানে রাখলাম, এটার কালারটা যদিও এখানটার সাথে একটুও যায় নাই, আমি কিছু করার নেই, আপাতত থাক। আচ্ছা দেখি, এটা কি দেওয়া যাবে, এটার নাম চেঞ্জ করে ধরলাম, দিলাম ঢাকা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আপনি এইখানে যেহেতু আমি এটা কি ইয়েলো করে দেওয়া যেতে পারে,
ওকে, তারপরে ধরেন এগুলো হলো আমার ক্যারেক্টার প্যালেটের যেগুলো ছিল, এগুলো সবগুলোর আমি সাদা বানাই দিই। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। আমার আসলে এখন আর লেখার টাইম নেই, দ্যাটস ওয়াই আমি এগুলাই বসাই দিতেছি, ঠিক আছে? যা টেক্সট আছে সবগুলো বসাই দিতেছি। আচ্ছা দেখেন, এইটাকে ধরে আমি একটু পিটিটা কমাই দিই, এটা 32 পিটি ভালো লাগতেছে না। ঠিক আছে, সো ধরেন এটা আমার ম্যাগাজিনের মধ্যে থাকে না, এর এদিকে ফিচার টিচার করা থাকে না অনেক কিছু, হ্যাঁ? ধরেন এটা একটা ম্যাগাজিনের কাভার, ঠিক আছে? এটা কথার কথা ধরে নিতে বলছে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? সাপোজ ধরেন এইখানে আপনি একটা শেপ দিবেন, এই বরাবর কে বরাবর ধরেন আপনি এখানে একটা শেপ দিবেন, ওকে? শেপের কালার কি দিবেন? ধরেন আপনি এই কালারটাই ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ? এখন এটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি? এটার অপাসিটি ডাউন করাই দিতে পারি। এটা একটা ডিজাইন হতে পারে। কিসে টিপ দিলাম? আই হ্যাভ নো ক্লু। এটা একটা অপাসিটি ডিজাইন হতে পারে, বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইটস লুকিং গুড? এটা দেখতে ভালো লাগতেছে? ঢাকার আগে আমি বড় যদি উপরে দিয়েছি, কিন্তু অপাসিটি দিলে আমার কাছে এটা কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে লাগে। সো আমার অপাসিটিটা অফ করার কোনো ইচ্ছা আপাতত নাই। আমি কি চেঞ্জ করব? খেয়াল করেন, এই যে ট্রান্সপারেন্সি প্যালেট থেকে এইখানে ব্লেন্ডিং মুড আছে, এই ব্লেন্ডিং মুড থেকে আমি ব্লেন্ডিং চেঞ্জ করব। এটা বুঝাতে পারছি? ব্লেন্ডিং চেঞ্জ করার পরে দেখেন পুরো ছবিটার মধ্যে একটা, ধরেন আমি পুরাটা না, আমি শুধু কেটার উপরে এটা দিব, এই দেখেন আলাদা ফিল চলে আসছে। বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, এমন হয় না যে কেটার কালার চেঞ্জ হবে? তাহলে তো কেটাকেও ধরতে হবে, আমি তো কেটাকে ধরি নি। আচ্ছা ধরেন আমি এখান থেকে এটাকে মানে মিল রাখার জন্য এটাকে দিয়ে দিলাম এখানে একটু, সরি বুঝি নাই, নর্মাল থেকে মাল্টিপ্লাই দিছি আমি। এবং মাল্টিপ্লাই দিয়ে যে সবসময় করতে হবে ব্যাপারটা কিন্তু তাও না, আপনি বিভিন্ন অপশন এখানে আছে, খেয়াল রাখেন খালি একটা জিনিস, মাল্টিপ্লাই, ডার্কেন, কালার ব্রান, এগুলো হচ্ছে ডার্ক তৈরি করে, ডার্ক করবে। লাইটেনিং স্ক্রিন, কালার ডজ, লাইট করবে, হালকা করবে। ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, পুরা ডিজাইনটার উপরে, লাইটিং এর উপরে খেলা করবে। ডিফারেন্স, এক্সক্লুশন, এই দুটো হচ্ছে একেবারে ডিফারেন্ট, ভিন্ন কোনো কিছু তৈরি করে দিবে। আচ্ছা কোনো সিলেক্ট ছিল না, ধরেন আমি এটা দিলাম, এই দেখেন পুরাই দিছে চেঞ্জ করে, হ্যাঁ? সো আবার ধরেন এখান থেকে যদি হিউ দেন, এটার আউটপুটও কিন্তু ভালো আসে, ঠিক আছে? সো ধরেন আপনি কি করলেন, এটা বানাইলেন। এখন এটা কিন্তু আমার ডকুমেন্টের থেকে বড়, আমি চাইলে এইখান থেকে এই পর্যন্ত ধরে কি করতে পারি, সব কটাকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। দিস ইজ দ্য কভার পেজ, ঠিক আছে? বুঝছি? কোনটা বুঝি নাই? পুরো ডকুমেন্টের সাইজটা নেবেন শুধু। আমি পুরোটা ওটা বাইরে চলে গেছিল, বাইরে যদি কখনো চলে যায় ওটাকে কাটা যায় না। আর টেক্সট ভেক্টরের মধ্যে আপনি রাস্টার কাটবেন কেমন করে? রাস্তা তো কাটাই যাবে না, ছবি কাটতে পারবেন না কিন্তু ভেক্টরের ভিতরে, এটা তো ভেক্টর সফটওয়্যার, হ্যাঁ? তখন আপনাকে ক্লিপিং মাস্ক করে ওটাকে আটাই দিতে হবে, ঠিক করে দিতে হবে। আচ্ছা দেখেন এরপরে আর কি কাজ ছিল? আপাতত কিছু ছিল না, আর একটা ছোট জিনিস রয়ে গেছে। 11 মিনিট আছে, আমি আশা করতেছি দেখাইতে পারবো। আমি দিতেছি, দেখাই দিচ্ছি, ক্লাস রেকর্ডটা থাকবে, আপনারা রেকর্ডটা ধরে ধরে বাসায় গিয়ে অবশ্যই এটা পুরাটা একবার, পুরো রেকর্ডটা একবার দেখতে হবে। প্রত্যেকটা জিনিস পজ করে করে একটা করে পার্ট দেখবেন, পজ করে নিজে আগে প্র্যাকটিস করবেন বাসায়, ওকে? আচ্ছা এখন লাস্ট টপিক,
এটা হচ্ছে আপনার, দাঁড়ান আমি একটু আমার ডকুমেন্টে চলে যাই, তাহলে বুঝতে পারবো আমি কতটুকু আগাইছি। বললাম না এই টপিকটা অনেক লম্বা, আর মাত্র 10 মিনিট আছে। ওকে, প্যারাগ্রাফ প্যালেট ওয়ার্ড থেকে ইম্পোর্ট করা মানে হচ্ছে জাস্ট কপি করে পেস্ট করা, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, টেক্সট র্যাপ বোঝানো হয়েছে, ক্লিপিং মাস্ক বোঝানো হয়েছে, অপাসিটি ব্লেন্ড মুড সবই বোঝানো হয়েছে, অপাসিটি মাস্কও বোঝানো হয়েছে। এইবারে আসেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে 4 পেজের একটা ম্যাগাজিন রেডি করা। ঠিক আছে, এই যে 4 পেজের ম্যাগাজিনটা কিরকম হবে, এই যে আমি যেরকম করে করছি, লাইক দিস 4 পেজের একটা ম্যাগাজিন হবে। আর কি হবে হোমওয়ার্ক, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঠিক আছে, এখন আমরা লোগো বানাবো। হ্যাঁ, সানজিল রেডি? ওকে, দেখেন না, দেখেন দেখেন দেখেন, এই যে আছে, অত কঠিন না। কি লিখবো আমরা? বিডি গভর্নমেন্ট লোগো, বিডি গভর্নমেন্ট লোগো। বাংলাটা আপাতত নেওয়ার দরকার নেই, আপনারা নেবেন ইংলিশটা। ঠিক আছে, ইংলিশটা এখান থেকে আমি জাস্ট একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি। এবার সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি কি বানাই। কি দেখতে পাচ্ছি? একটা সার্কেল, রাইট? সো আমি এখান থেকে গিয়ে ইলিপস নিলাম, একটা সার্কেল বানাইলাম ফার্স্টে। এই সার্কেলটার কালার কি দিব? হোয়াইট না, হোয়াইট না দেই, গ্রিন দিই। এই যে এই গ্রিনটা দিই। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট। মনে আছে সবার? শিফট আর অল্টার ধরে একটু ছোট করতেছি। হ্যাঁ, একটু। এইটা অনেকে স্ট্রোক দিয়েও করতে পারেন, কোনো পেরেশানি নাই, আমি সবসময় এভাবেই করি। ঠিক আছে, সাদা অংশ চলে আসছে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে আবার ফ্রন্টে পেস্ট, আবার শিফট অল্টার ধরে আবার ছোট করব, চোখের আন্দাজে এই লালটার মতো সোজা করব, দিয়ে রেড কালার দিয়ে দিলাম। বুঝছি এতটুকু? দেখেন ফ্রেম দাঁড়ায় গেছে। এখন এই যে রেডটা আমি আনছি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, বা ব্যাকেও পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু বড় করে কালারটা স্ট্রোকে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে কি করলাম, একটু বড় করে স্ট্রোকে কালারই দেয়া আছে। এই যে দুইটা আমি স্ট্রোক রাখছি, এই দুটার উপরে হচ্ছে আমি এই লেখাটা লিখব। বুঝতে পারছি? এই দুটার জন্য কিসের জন্য নিলাম? এই লেখাটার জন্য। তাহলে এই লাল অংশ, এই সাদা অংশ, এই গ্রিন অংশের কি কোনো দরকার আমার আছে? বর্তমানে নাই। তাহলে এই তিনটাকে ধরে আমি কন্ট্রোল 2 দিয়ে দিলাম লক করে। ঠিক আছে, এই উপরে যে পার্টটা রাখছি, এই পার্টটারও আমার আপাতত দরকার নাই, তবে একে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন না, একে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেবেন। ঠিক আছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, কন্ট্রোল অল্টার 3। আচ্ছা, এইখান দেখেন, এটাকে সিলেক্ট করে টাইপ টুল নিয়ে, টাইপ অন আ পাথ টুল খেয়াল আছে? টাইপ অন আ পাথ টুল নিয়ে কি করলাম, এই ইয়ার উপরে পাথের উপরে এসে ক্লিক করলাম, চলে আসছে লেখা। মুছে দিলাম, মুছে দিয়ে আমি লিখতেছি গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক। ডান? ওকে, এই লেখাটাকে সিলেক্ট করে ধরলাম, সাইজটাকে একটু বড় করতেছি। আমি এখান থেকে অল ক্যাপস করে দিচ্ছি, সবাই বড় হাতের। চোখের দৃষ্টিতে মিলাবেন যে এই পাশ আর এই পাশের ইয়াটা ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে। আমরা আইড্রপার দিয়ে কালার দেখাই দিচ্ছি, এরকম সবুজ কালার নেব। ঠিক আছে, হয়েছে? আবার কালারটাকে ধরে আমি একটু, রেগুলার পিটি দেওয়া আছে, আমি একটু বোল্ড করে দিয়েছি, আমি বোল্ড করে দিলাম। বুঝছি? এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু দেখেন, লেখাটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না? এই যে জি এর সাথে যেটা লাগানো, এটা ওর স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে,
আর এই পাশে যেটা এটা এন্ডিং পয়েন্ট, সো এন্ডিং পয়েন্টটাকে নিয়ে এসে এই পাশে রাখবেন আগে, ঠিক আছে? তারপরে স্টার্টিং পয়েন্টটাকে ধরে এটাকে ঘোরাবেন। বুঝাতে পারছি কেন আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট লাগে? আমার লেখাটা এখান থেকে হবে, আমি এই এন্ডিং পয়েন্টটা নিয়ে আবার এই পাশটাতে রেখে দেব। ওকে, ডান। কন্ট্রোল অল্টার 3, আর একটা পাত যে আমি হাইড করে রাখছিলাম ওটা বের করলাম। দেখেন অনেকে বলে যে আমার পিপলস গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিকের সাথে অফ বাংলাদেশটা মেলে না, ঠিক আছে? এটা মিলানোর বুদ্ধি হচ্ছে আপনার এই যে গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক পাত কিন্তু ওইটার নিচে, এই যে এইটার যে ওপর বরাবর শিফট অল্টার ধরে এর ওপর বরাবর ওকে অ্যালাইন করাবেন, এই যে লাগাই দিবেন ওর গায়ের সাথে, ঠিক আছে? এরপর আবার চলে যাবেন টাইপ অন আ পাথ টুল, এবারে গিয়ে এই পাথের উপরে ক্লিক। কোন পাথের উপরে ক্লিক? এই পাথের উপরে ক্লিক। ওকে, এখানে আমরা লিখব অফ কি অফ বাংলাদেশ। ওকে, এখন এই লেখাটাকে সিলেক্ট করে ধরে কালারটা কি দিয়ে দিব? এই কালার দিয়ে দেব। ওকে, দিলাম। এই গেল কই? দিলাম, সবুজ হইল, সাথে এরকম কথা। আরে এই ভুল আমি অ্যাভেলেবেল করি, সো এটা ব্যাপার না। আচ্ছা, খেয়াল করেন আবার সেম প্রসিডিওর। এই যে কি, এটা আমার, এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, সো আমার এন্ডিং পয়েন্টটাকে এখানে রাখলাম আর স্টার্টিং পয়েন্টটাকে ঘুরায় এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? ইয়েস, এবার বুঝছেন কেন সেন্টার পয়েন্ট লাগবে আমার? কেন সেন্টার পয়েন্ট লাগবে বুঝতে পারছেন এবারে? হ্যাঁ, ওই যে সেন্টার মিডলটাকে ধরে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন কি কাজ? এখন হচ্ছে দুটা জিনিস লাগবে, স্টার দুটা বসানো লাগবে। সো এইখানে সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন, রুলার নিয়ে এসে এখানে একটা রুলার বসান। হ্যাঁ, মোটামুটি এখানে। আচ্ছা, স্টার স্টার কই গেল আমাদের? ঠিক আছে, স্টার বানাইলাম, স্টারের কালার হবে লাল, দিলাম। স্টারটাকে নিয়ে এসে এখানে একটা বসাই, অল্টার প্রেস করে কপি করে এখানে আরেকটা বসাই দিই, ঠিক আছে? শিফট অল্টার ধরে রোটেট টুল না রিফ্লেক্ট টুল দিয়ে এখান থেকে রিফ্লেক্ট করাবো। আমি পুরাটাই চোখের আন্দাজে করতেছি, হ্যাঁ? সো এটা কপি করে দেবেন, বাসটা। লাস্ট বাট নট লিস্ট, বাকি আছে কি শুধু মানচিত্রটা বসানো, রাইট? হ্যাঁ, আচ্ছা রোটেট করে দিন, ওটা তো ফ্যাক্ট, ঠিক আছে? বাকি আছে হচ্ছে আমাদের কি টুল? আমাদের ম্যাপ। এন্ড এই ম্যাপটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে? পেন টুল দিয়ে পুরো ম্যাপটা আঁকাইতে হবে। ওকে, এটা পেজ থেকে নেওয়া যাবে না? হ্যাঁ, হোমওয়ার্ক কখন লিখবো? আচ্ছা দেখেন, শিখা দিই এটা পুরোটা। কথা না, কোথায় যাব? এখানে গিয়ে লিখবো বিডি গভর্নমেন্ট বাদ, লিখবো বিডি ম্যাপ, এন্টার। এখানে গিয়ে ইমেজে যাবেন, একদম সিম্পল ছবি নেবেন, এই যে সিম্পল, ঠিক আছে? নিয়ে আচ্ছা এটাকে আমার ডাউনলোড করার দরকার নেই, আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছি। স্ক্রিনশট দিয়ে নিয়ে যাওয়া মানে কি? ছবি নিয়ে যাওয়া তো নাকি? খেয়াল করেন, এটা পেন টুল দিয়ে আঁকতে সময় লাগবে। আর একটা শর্টকাট আছে, এই যে একটু আগে আমাকে কে যেন জিজ্ঞাসা করলো না, ইমেজ ট্রেস দিয়ে কিভাবে কাজ করে? আমরা এটাকে ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করলে এটা রাস্টার থেকে ভেক্টর হয়ে যাবে। কি বললাম? রাস্টার থেকে ভেক্টর হয়ে যাবে। এর পাশে একটা অপশন রাখছি, আমি এটাকে ভেক্টর করব। দেখেন, ডিরেক্ট ইমেজ ট্রেসের উপরে ক্লিক করবেন না, ঠিক আছে? এই যে পাশে একটা ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারো থেকে হাই ফিডেলিটি ফটো দিয়ে ট্রেস করবেন, ঠিক আছে? কখন বুঝবেন ট্রেস ডান? যখন এখানে এক্সপান্ড শব্দটা আসবে।
এক্সপান্ড করে দিবেন, বাস ট্রেস হয়ে গেছে। এখন এটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে সাদা অংশটাকে ফেলায় দেন, এই যে সাদা 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 আলো যেগুলো আছে এগুলোকে ফেলায় দেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার একটু খেয়াল করেন সবাই, এটাকে যদি জুম করে পিক্সেল দেখেন, পিক্সেল দেখেন, ঠিক আছে, বুঝতে পারছি যে এটা ভেক্টর হয়ে গেছে। এটা নিয়ে এসে এখন এখানে বসাবো। কি অনেক কঠিন লাগলো? লেখার অপশনটাও জটিল না, লেখার অপশনটাও করতে পারবেন। কোন অপশনটা আবার দেখাবো? হ্যাঁ, এই যে দেখেন ছবিটাকে নিবেন, ছবি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইমেজ ট্রেস দেখাবে, তাহলে উইন্ডো থেকে আসবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে হয়ে গেল, এই যে, ঠিক আছে। এখান থেকে একটু জটিল লাগবে আপনাদের কাছে, এটা আসবে যদি অপশন বারই না দেখায়। অপশন বার দেখায় না, এরকম কি আরো আছে পিসি? হাই হাই, আপনারা কাজ করতেছেন কেমন করে? উইন্ডো থেকে কন্ট্রোল, ঠিক আছে। এই যাপু, উইন্ডো থেকে কন্ট্রোলকে অন করবেন, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেসার থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে হাই ফিডিলিটি ফটো, ঠিক আছে, দেন এক্সপান্ড, বাস কাজ শেষ। তারপরে আনগ্রুপ করে কালার চেঞ্জ করলেই ডান, ঠিক আছে। কন্ট্রোল অল্টার 2 সবকিছুকে আনলক করলাম, আনলক করার পরে এটাকে ছোট করলাম। কোনটা স্যার? ও এটা এটাকে আনগ্রুপ করবেন, ডিলিট করে দিবেন। আনগ্রুপ করবেন, আনগ্রুপ বলতেছি আনলক করবেন। এই দেখেন, এই যে গাইড নিয়ে আসলে গাইডটা নর্মালি লক হয়ে যায়, ঠিক আছে। এই গাইডটা যদি কোনো কারণে লক হয়ে যায়, ধরুন আমি লক করে দিচ্ছি, এই যে লক হয়ে গেছে, এখন এটা লকটাকে এরকম করে আনলক করবেন, আনলক করে সিলেক্ট করে ডিলিট, ওকে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, হোমওয়ার্কটা বুঝেন। বিডি গভর্নমেন্ট লোগো বানানো ফটাফট লিখেন, টাইম আর একটা ক্লাসে শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বিডি গভর্নমেন্ট লোগো লিখছি, 2 নাম্বার লিখেন 4 পেজের ম্যাগাজিন লিখছি, 4 পেজের ম্যাগাজিন গ্রাফিক রিভার থেকে কপি করব, এটা লিখেন, গ্রাফিক রিভার থেকে কপি করব, গ্রাফিক রিভার না, এটা একটা মার্কেট প্লেস, ওয়েবসাইট তো অবশ্যই, ঠিক আছে। গ্রাফিক রিভার থেকে গিয়ে লিখবেন এখানে ম্যাগাজিন, এতক্ষণ পরে কই শিখতে কাজটা। বিডি গভর্নমেন্ট লোগো 4 পেজের ম্যাগাজিন গ্রাফিক রিভার থেকে কপি করবেন, এই যে এখান থেকে ম্যাগাজিনগুলো কপি করবেন, ঠিক আছে। এই যে এরকম টাইপের 12 পেজের ম্যাগাজিন, আপনার 12 পেজ করা লাগবে না, আপনি গুনে গুনে 4 পেজ ম্যাগাজিন হুবাহু কপি করবেন। কি বলছি? হুবাহুর মধ্যে ছবি ইনক্লুড না, ঠিক আছে। পরের ক্লাসে এসে বলেন না, মিস আমি তো ওই ছবি খুঁজে পাইনি, ছবি খুঁজতে খুঁজতে তো আমার পুরো টাইম চলে গেছে, ঠিক আছে। ছবি ইনক্লুড না, ছবি এরকম টাইপের ছবি আপনি যে কোনো ছবি দিতে পারেন, কিন্তু টেক্সট টাইপোগ্রাফির যে কাজটা আছে পুরোটা হুবাহু মিলাইতে হবে। সরি, আচ্ছা, শ্যাডোর কাজ আমি পরের ক্লাসেই দেখাবো, কেমন? আচ্ছা, তাহলে ওয়ার্কিং উইথ টেক্সটের, আচ্ছা সার্কেল লোগো আর এটা আমি করে দেব স্যার, এখন আর টাইম নেই, আমি এখন নাম লেখা বাকি আছে আমার। ওকে, আপনারা, হ্যাঁ একটু স্যার 2 মিনিট, আপনারা কি করবেন, আপনাদের পেন ড্রাইভ দিবেন আমাকে, আর হলো অ্যাটেন্ডেন্স দিবেন, খুবই ফাস্ট টাইম কিন্তু আপ অলরেডি, আমার আরও একটা ক্লাস আছে।